আচ্ছা, সবাই দেখলাম পরীক্ষা দিয়েছো, বৈদিক সাহিত্যের ইতিহাস বেশ ভালোই নাম্বার পেয়েছো, অনেকে একজন দুজন দেখলাম একটু কম পেয়েছো। বারবার পড়তে হবে বৈদিক সাহিত্যের ইতিহাস। অবশ্যই বৈদিক সাহিত্য ইম্পর্টেন্ট, 3-4খানা কোশ্চেন বৈদিক সাহিত্য থেকে কিন্তু আসে। এবং যা প্রশ্ন দিয়েছি ওখানে, সেই প্রশ্নগুলিকে খুব ভালো করে পড়ো। যদি খুব ডেপথে না যায়, খুব ঝামেলার প্রশ্ন না করে, তাহলে কিন্তু এর ভেতর থেকেই প্রশ্ন আসবে। যে কটা প্রশ্ন দিয়েছি, 75টা প্রশ্ন রয়েছে, একদম সহজ সহজ প্রশ্ন, বা সহজ না হলেও মানে এই প্রশ্নগুলো হচ্ছে প্রধান প্রধান প্রশ্ন, সহজ না হলেও প্রধান প্রশ্ন বলতে পারি। তো এই কটা প্রশ্ন কিন্তু ভালো করে মুখস্থ করবে। বৈদিক সাহিত্যে প্রশ্ন আসলে এর ভেতর থেকে আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, বা এর রিলেটেড কাছাকাছি প্রশ্ন কিন্তু আসতে পারে। মানে প্রশ্ন হয়তো আলাদা হলো, অপশান দেখা গেলো একই রকম প্রায় হলো, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হতে পারে। এই 75টা কোশ্চেন খুব ভালো করে মুখস্থ করে, যাতে একদম মানে প্রশ্ন দেওয়ার সাথে সাথে উত্তর বলতে পারো যে এইটার এই উত্তর। ছোটোবেলায় যেমন মুখস্থ করতে 75টা প্রশ্ন মুখস্থ করা সেরকম খুব কঠিন কাজ নয়। ম্যাক্সিমামই সবাই পেরেছো দেখলাম। 75-এ 75 কেউ পাওনি, আমার একটা কোশ্চেনে ওটা দুটো টিক হচ্ছিল না বলে অনেকেই পাওনি। তবু 74ও বোধ হয় কেউ পাওনি। 74 হ্যাঁ পেয়েছো? দাদা, ওটা হয়। 74 কি কারো হয়েছে? আমি 73 হয়েছে পেয়েছিলাম। দেখলাম। তোমার 74 আমারও হয়েছে? হচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওই ছান্দোগ্য পরিষদের ওটা হ্যাঁ শুধু হ্যাঁ ভুল হ্যাঁ, হয়েছে। ওইটা আমি মানে যখন উত্তর অ্যান্সারটা দিয়েছি, নেয়নি। হ্যাঁ মানে গুগল ফর্মে কি আগের থেকে উত্তর দিয়ে দিতে হয় ওকে। তো তখন আমি উত্তর দিয়ে রেখেছি দুটোই ছান্দোগ্য উপনিষদ, আমি ছবি তুলে দেখিয়েছি। কিন্তু ও যখন নিচ্ছে, মানে অ্যান্সার করার সময় যখন তোমরা দিচ্ছ, তখন ওই একই ঘরে দুটো ও ক্লিক করতে দিচ্ছে না। তা আমি ওটাকে আর ঠিক করতে পারিনি। পরের বার থেকে মাথায় রাখবো যে একই লাইনে যাতে দুটো উত্তর না হয়। যাই হোক, আজকে আমরা শুরু করছি। রজত, শরীর ভালো আছে? হ্যাঁ দাদা, ভালো আছি। ঠিক আছে। আমি তো ফোন টোন করার সুযোগ পাই না, তুমি একটু মনে করে ফোন টোন করো আমায়। চন্দনীর সঙ্গে কথা হয় তোমার, তো আমি আর কথা বলতে হ্যাঁ পারি দাদা। না। একটু ব্যস্ত হয়ে গেছি কটা দিন। পরে আমি এক সময় যাবো দেখা করতে, ঠিক আছে? হ্যাঁ দাদা, শুনেছি। আচ্ছা। এ, বেদের মন্ত্রভাগকে কি বলা হয়? আমরা সবাই জানি বেদের দুটি ভাগ, প্রধানত দুটি ভাগ, এক হচ্ছে মন্ত্রভাগ আর একটা ব্রাহ্মণ ভাগ, এইভাবে বলা হয়, মন্ত্র ব্রাহ্মণ। এইবার একটা জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড, এইভাবেও কিন্তু দুটো ভাগ রয়েছে। সেখানে কিন্তু ব্রাহ্মণের কে আলাদা করে করা হয়নি, মানে ব্রাহ্মণকে সেই গ্রুপের মধ্যে বিচার করা হয়নি। সেখানে দেখা হয়েছে যে যাগযজ্ঞের বর্ণনা কোন অংশটাতে রয়েছে, আর যাগযজ্ঞ ছাড়া বাকি যে অংশটা রয়েছে সেই অংশটাকে কি বলা হয়, এইভাবে দুটো ভাগ করেছেন। একটা হচ্ছে কর্মকাণ্ড, আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। মানে যেখানে সব কর্মপদ্ধতির আলোচনা আছে, বৈদিক যাগযজ্ঞের আলোচনা আছে, কীভাবে যাগ করতে হবে, তার জন্য কী কী লাগবে, কে করবে, এই সব আলোচনাগুলি রয়েছে। আর একটা অংশ যেখানে যাগযজ্ঞের কথা কিচ্ছু নেই, কি রয়েছে না, শুধু জ্ঞান অর্জন করো, ব্রহ্ম প্রাপ্তির উপায় জানো, ব্রহ্ম সাধনা করো, তপস্যা করো, ধ্যান করো, আত্মতত্ত্ব জানো, সেগুলো হচ্ছে জ্ঞানকাণ্ড। এইভাবে দুটো ভাগ করেছে। সেখানে কিন্তু মন্ত্রভাগ এবং ব্রাহ্মণ ভাগ এইরকম কোনো ভাগ নেই কিন্তু। আর আপস্তম্ভ যখন লক্ষণ করেছেন আমরা দেখেছি মন্ত্র ব্রাহ্মণ অয়র বেদনা মধ্য মন্ত্রভাগ এবং ব্রাহ্মণ ভাগ, সেখানে উপনিষদ ভাগকে কিন্তু আলাদা করে বলেননি, কারণ ওই ব্রাহ্মণ ভাগের শেষেই উপনিষদ চলে আসে, ওইভাবে টেকনিক্যালি দুটো ভাগ করেছেন। আর এইখানে হচ্ছে অর্থগত দিক, কর্ম মানে যাগযজ্ঞাদির বর্ণনা রয়েছে, আর হচ্ছে জ্ঞান ও কাণ্ড মানে নলেজ বা আত্মতত্ত্বের বর্ণনা রয়েছে। তাহলে একদিকে অ্যাক্টিভিটির বর্ণনা রয়েছে, একদিকে শুধু নলেজের বর্ণনা রয়েছে। এইভাবে কিন্তু দুটো কোয়ালিটি বা দুটো ক্যাটাগরি কিন্তু করা হয়। তাহলে মন্ত্রভাগ কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? পরিষ্কার বোঝা যাচ্ছে মন্ত্রের মাধ্যমে কি করা হচ্ছে, যাগযজ্ঞাদির বর্ণনা রয়েছে, সেটা কর্মকাণ্ডের মধ্যে পড়বে। কর্মকাণ্ড ব্রাহ্মণ পর্যন্ত, আরণ্যক পর্যন্ত পুরোটাই আমরা কর্মকাণ্ডের মধ্যে ফেলতে পারি। আর উপনিষদ ভাগ যেটা রয়েছে সেটাকে আমরা জ্ঞানকাণ্ডের মধ্যে ফেলবো, কারণ ওখানে কোথাও কিন্তু অ্যাক্টিভিটি মানে ওই হাতে কলমে কাজ করা এরকম কোনো ব্যাপার কিন্তু সেইভাবে নেই, যাগযজ্ঞাদির ব্যাপার সেইভাবে কিন্তু নেই। ওখানে অন্য রকম অ্যাক্টিভিটি আছে, কিন্তু মেন্টাল অ্যাক্টিভিটির সংখ্যা ওখানে বেশি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে কি জানলাম, মন্ত্রভাগ যেটা বলা হচ্ছে সেটা কর্মকাণ্ডের মধ্যে রয়েছে। আর যদি বলতো উপনিষদ ভাগ কোন কাণ্ডের মধ্যে রয়েছে, তাহলে আমরা জ্ঞানকাণ্ড বলতাম। নেক্সট, নানা রকম যাগযজ্ঞের বিস্তৃত বিবরণ আছে। যাগযজ্ঞের বর্ণনা কোথায় পাওয়া যায়? আমরা ব্রাহ্মণ ভাগের মধ্যে যাগযজ্ঞের বর্ণনা পেয়ে থাকি। এবং ব্রাহ্মণের আলোচ্য বিষয় কি কি? আমরা জানি ব্রাহ্মণের আলোচ্য বিষয় প্রধানত 6টি। কি কি? বিধি, অর্থবাদ,
প্রশংসা, নিন্দা, পুরাকল্প, পরকৃতি শব্দগুলো খেয়াল করবে, বানান একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। বিধি আর অর্থবাদ হচ্ছে প্রধান দুটি ভাগ। বিধি মানে বিধান দেওয়া রয়েছে, কোন যজ্ঞ কখন করতে হবে এইসব ব্যাপার রয়েছে। অর্থবাদ মানে কি বলতো, যে কিছু প্রসিদ্ধ বাক্য রয়েছে, সেই বাক্যটার ঠিক মানে কি। এমন একটা বাক্য বলল যে ন পঞ্চনখা ভক্সা, হ্যাঁ মানে 5 নখযুক্ত প্রাণী রয়েছে, সেই 5 নখযুক্ত প্রাণীকে ভক্ষণ করা উচিত না। আমার যতদূর মনে হচ্ছে এটা একটা অর্থবাদ। কেন, এই বাক্যটা সঠিক মানে কি, এর অর্থটা কি, এইটা বিচার করাই হচ্ছে অর্থবাদের কাজ। তো প্রধানত হচ্ছে এই দুটো ভাগ হচ্ছে সায়নাচার্য মনে করেন যে এই দুটোই হচ্ছে ব্রাহ্মণের আলোচ্য বিষয় হওয়া উচিত, এই দুটোই হচ্ছে প্রধান। কিন্তু আপস্তম্ভ কি বলেছেন না, 6টাকেই তিনি গ্রহণ করেছেন। কোথাও নিন্দা রয়েছে, প্রশংসা রয়েছে, পুরাকল্প, পরকৃতি, এগুলো কিন্তু সব কটাকেই উনি গ্রহণ করেছেন। সুতরাং ব্রাহ্মণের আলোচ্য বিষয় কটা, এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। সায়ন 2টো, আপস্তম্ভ 6টা, শঙ্করাচার্য 10টা, এরকম করে বলা রয়েছে। ব্রাহ্মণ সমূহের রচনার মাধ্যম, হ্যাঁ মানে ব্রাহ্মণ সমূহের রচনার মাধ্যম মানে কি ভাষায় লেখা রয়েছে বা কি স্টাইলে লেখা রয়েছে, গদ্যে লেখা রয়েছে না পদ্যে লেখা রয়েছে, কি ভাষায় লেখা, কিভাবে লেখা রয়েছে। আমরা জানি যে গদ্যের রচনা হচ্ছে ব্রাহ্মণ অংশ, আর পদ্যের রচনা হচ্ছে মন্ত্র অংশ, মন্ত্রগুলি সব শ্লোকে লেখা, পদ্যে লেখা। আচ্ছা, ঋগ্বেদের প্রথম এবং দশম মণ্ডলের সূক্ত সংখ্যা, সূক্ত সংখ্যা চাওয়ার সম্ভাবনা খুব কম, হ্যাঁ খুবই কম সূক্ত চাওয়ার সম্ভাবনা। তবুও যেহেতু 10 নম্বর এবং প্রথম এইটার সূক্ত সংখ্যা একই রকম, তাই হয়তো চেয়েছে। 191টি সূক্ত রয়েছে। ঋগ্বেদের নবম মণ্ডল, দেখো আগেও এই মণ্ডলটা এসছে এবং এই মণ্ডলটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা মণ্ডল, যে ঋগ্বেদের নবম মণ্ডলের দেবতাকে, ঋগ্বেদের নবম মণ্ডলের দেবতা হচ্ছে সোম, এই জন্য এই মণ্ডলের আরেকটা নাম হচ্ছে সোমমণ্ডল। যজুর্বেদের অপর নাম কি, যজুর্বেদে যাগযজ্ঞাদির বর্ণনা রয়েছে, প্রধানত যাগযজ্ঞাদির বর্ণনা রয়েছে, তাই একে কর্মবেদ বলা হয়। আর হোত্রবেদ মানে হচ্ছে হোতার কর্মকাণ্ড বর্ণনা করা হয়েছে যে বেদে। হোতা কোন বেদের পুরোহিত, হ্যাঁ ঋগ্বেদের প্রধান পুরোহিত হচ্ছেন হোতা, সুতরাং ঋগ্বেদের অপর নাম হচ্ছে হোত্রীবেদ। জ্ঞানবেদ বলে এরকম আলাদা করে কিছু নেই। নেক্সট হচ্ছে কল্পসূত্রের সংখ্যা, কল্পসূত্র কতগুলি। আমরা জানি বেদাঙ্গের একটি অঙ্গ বা বেদাঙ্গের যে 6টি বেদাঙ্গ রয়েছে তার মধ্যে একটা প্রধান বেদাঙ্গ হলো কল্পসূত্র। এই কল্পসূত্রকে বেদাঙ্গ পুরুষের কি বলা হয়েছে, হস্ত বলা হয়েছে, হ্যাঁ কিন্তু হাত দুটো হলেও কল্প কিন্তু 4টে স্বীকার করা হয়। কি কি কল্প, বেদাঙ্গ মানেই কি, বেদ পড়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, প্রয়োজনীয় নলেজ আমাকে জানতে হবে, যে কীভাবে বেদ পড়তে হয়, কীভাবে উচ্চারণ করতে হয়, কীভাবে স্বর প্রক্রিয়া করতে হয়, যজ্ঞবেদী কীভাবে তৈরি করতে হয়, এই সমস্ত বিষয়গুলি আমরা বেদাঙ্গের মধ্যে পেয়ে থাকি। তাহলে কল্পসূত্র কি বলছে, কল্পসূত্র বলছে শ্রৌত সূত্র একটা কল্পসূত্র, অর্থাৎ বেদের যে যাগযজ্ঞাদির বর্ণনা সেগুলির আলোচনা রয়েছে, বৈদিক কর্মকাণ্ডের আলোচনা শ্রৌত সূত্রের মধ্যে। নাম শুনেই বুঝতে হচ্ছে শ্রৌত, শ্রুতি থেকে এসেছে শ্রৌত সূত্র। আর একটা হচ্ছে গৃহ্য সূত্র, ভালো কথা, বৈদিক যাগযজ্ঞের বর্ণনা তো আমাকে জানতে হবে। শুধু বৈদিক যাগযজ্ঞ করলে হবে? আমার বাড়িতে কি কোনো পূজা অর্চনা ইত্যাদি হতে পারে না? আমার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আদি হতে পারে না? সেইগুলোর বর্ণনা তাহলে আমি কোথা থেকে পাবো বৈদিক গ্রন্থের মধ্যে? বলছে না, তুমি বৈদিক যে গৃহ্য সূত্র রয়েছে, গৃহ্য সূত্র মানে গৃহ সম্পর্কিত সূত্র, তাই গৃহ্য সূত্র। তাহলে মনে থাকবে, প্রথমে হচ্ছে বৈদিক যাগযজ্ঞাদির বর্ণনা, বৈদিক কর্মকাণ্ডের বর্ণনা, তাই শ্রৌত সূত্র শ্রুতি থেকে এসেছে। আর একটা কি, গৃহকর্মের আলোচনা রয়েছে, তাই গৃহ্য সূত্র, গৃহস্থের পালনীয় কর্তব্য কী কী করতে, জীবনযাপন করতে গেলে গার্হস্থ ধর্ম তোমাকে পালন করতেই হবে, সেখানকার কর্ম পদ্ধতি সমস্ত কিছু গৃহ্য সূত্রে পাওয়া যাচ্ছে। আচ্ছা, দুটো হলো। 3 নাম্বার কি, ধর্মসূত্র, বিভিন্ন ধর্ম, একটা সমাজ চালাতে গেলে সমাজের কিছু তো নৈতিক কর্তব্য থাকা উচিত, সেই নৈতিক কর্তব্য, সমস্ত আচার আচরণ কেমন হওয়া উচিত, হ্যাঁ মানুষের প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের কি কি আচার আচরণীয় হওয়া উচিত, হ্যাঁ সেইগুলি ধর্মশাস্ত্রের মধ্যে রয়েছে। তাহলে 3 রকম গেল। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে শূল্যসূত্র, ইম্পর্টেন্ট একটি সূত্র, শূল্যসূত্র। তাহলে শূল্যসূত্র কোথায় রয়েছে যদি বলে, কল্পসূত্রের মধ্যে রয়েছে এটা। শূল্যসূত্রে কী রয়েছে, শুল্ব মানে মাপ, পরিমাপ পদ্ধতি, প্রাচীন জ্যামিতির জ্ঞান, প্রাচীন ম্যাথামেটিক্সের জ্ঞান, এই শূল্যসূত্র হচ্ছে তার একদম মূল বলা হয়। যত রকম যজ্ঞবেদী নির্মাণ, ত্রিকোণাকার, চতুষ্কোণাকার, বিভিন্ন রকম যজ্ঞবেদীর পরিমাপের একদম যদি আমি আদিতে যাওয়ার চেষ্টা করি, সেই আদি কোথায় পাবো, এই শূল্যসূত্রই হচ্ছে তার আদি জনক। শূল্যসূত্রই হচ্ছে আমাদের অ্যানশিয়েন্ট ম্যাথামেটিক্স বা অ্যানশিয়েন্ট জিওমেট্রির জনক বলা হয়। সেখানে কিন্তু এই তথ্যগুলি বিস্তৃত। সুতরাং 4 রকম শুধু জানলে হবে না, সেই 4টে কী কী মনে রাখতে হবে।
আচ্ছা, নেক্সট রয়েছে সামবেদের নিজস্ব মন্ত্র সংখ্যা। মন্ত্র সংখ্যা দেওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও এখানে দিয়েছে সামবেদের নিজস্ব মন্ত্র চেয়েছে। সম্ভবত সামবেদের টোটাল 710 বা কতগুলি হয়তো মন্ত্র রয়েছে, আমার যতদূর মনে পড়ছে, আমি সঠিক জানি না, এই মুহূর্তে মনে নেই। 710, 1810, আচ্ছা 1810 নিজস্ব 75। হ্যাঁ, এবার দেখো ওইটা না কম বেশি এদিক ওদিক হয়। হ্যাঁ ঠিক আছে, 1810। এবার বলছে নিজস্ব মন্ত্র, মানে আমরা জানি সামবেদের বেশিরভাগ মন্ত্রগুলি নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে বা অন্যান্য বেদ থেকে নেওয়া হয়েছে, বেশিরভাগটাই ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। আর নিজস্ব মন্ত্র হিসাবে 75টির উল্লেখ রয়েছে, কিন্তু এই নাম্বারটা ফ্ল্যাকচুয়েট করে, কম বেশি এদিক ওদিক আছে বইতে। সুতরাং এইরকম নাম্বার চাইবে বলে আমার মনে হয় না। এই প্রশ্নগুলো খুব বেশি অথেন্টিক নয়, তো ফলে দেওয়ার সম্ভাবনা থাকে না, বিরোধ তৈরি হবে এইসব প্রশ্ন দিলে, উত্তর নিয়ে বিরোধ তৈরি হবে। বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা একদম সবাই জানো, এটা 24,000 শ্লোক। রামায়ণ মহাভারত আমরা পড়েছি। চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয় এই কারণে রামায়ণকে, 24,000 শ্লোক রয়েছে বলে চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয়। গীতার শ্লোক সংখ্যা কত সবাই জানি, 700টি শ্লোক। এই জন্য গীতার আরেকটি নাম হচ্ছে সপ্তশতী গীতা, দন্তস্ব হয়তো সপ্ত, তালব্য তয় দীর্ঘী, সপ্তশতী গীতা। 700টি শ্লোক রয়েছে, তাই সপ্তশতী গীতা। প্রাকৃত ভাষায় রচিত রাজশেখরের নাটকটি হলো, আমরা জানি রাজশেখরের 4টি রচনা রয়েছে। 4টি রচনার মধ্যে কর্পূর মঞ্জুরি, বিদ্ধশাল ভঞ্জিকা 2টি, আর একটা বালরামায়ণ, বালভারত, 4টে এখানে দেওয়া রয়েছে। এই 4টের মধ্যে প্রাকৃত ভাষায় কোনটা, অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃত ভাষায় তিনি একটি রচনা কিন্তু করেছিলেন। সেই প্রাকৃত ভাষায় রচিত নাটক বলেছে, যদিও এটা নাটক নয়, কর্পূর মঞ্জুরির কথা বলেছে। কর্পূর মঞ্জুরি এখানে নাটক শব্দটা না স্বাভাবিক অর্থে ব্যবহার করেছে, একটা সাধারণ অর্থে ব্যবহার করেছে। নাটকটা কোনো বিশেষ পারিভাষিক অর্থে ব্যবহার করেনি, নাটকটা এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর কর্পূর মঞ্জুরি এখানে শর্টক, এখানে নাটক বললে কিন্তু আবার সমস্যা হয়ে যায়, কারণ বাকিগুলি এর মধ্যে নাটক খুঁজবো, তারপরে আবার দেখবো সেটা প্রাকৃত ভাষায় রচনা নেই, প্রাকৃত ভাষায় শুধু এইটাই রচনা। তো যাই হোক, কর্পূর মঞ্জুরি প্রাকৃত ভাষায় লেখা, এবং এটা একটা ষট্টক শ্রেণীর রচনা, 4 অঙ্ক বিশিষ্ট ষট্টক শ্রেণীর রচনা। নাটকটা এখানে সাধারণ অর্থে নেওয়া রয়েছে, নাটক মানে যেখানে নাটক তা নয়, এখানে রূপক অর্থে নেওয়া হয়েছে। বৃহৎ কথা কোন ভাষায় লেখা, সবাই জানি বৃহৎ কথা পৈশাচী প্রাকৃত ভাষায় লেখা, পৈশাচী প্রাকৃত ভাষায় লেখা হয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে বাসব দত্তা চরিত্রের উল্লেখ রয়েছে, সবাই জানি স্বপ্ন বাসব দত্তমে রয়েছে, স্বপ্ন বাসব দত্তম ভাষের লেখা, প্রতিজ্ঞজ গন্ধরায়ণ, এইসব জায়গাগুলিতে বাসব দত্তার চরিত্র রয়েছে ভাষের লেখা নাটকগুলিতে। এইবার দেখো শ্রীহর্ষ কি করেছেন, প্রিয়দর্শিকা লিখেছেন, সেই প্রিয়দর্শিকাতেও কিন্তু বাসব দত্তার চরিত্র আমরা কিন্তু উদয়ন বাসব দত্তার চরিত্র পেয়ে থাকি, কারণ এটাও বৃহৎ কথা অবলম্বনে রচিত। হ্যাঁ, বৃহৎ কথা অবলম্বনে উদয়ন বাসব দত্তার কাহিনী সেখানে রয়েছে, সেটা অবলম্বন করে এটি রচিত হয়েছে। এটাও কিন্তু 4 অঙ্কের নাটিকা, এটা কিন্তু প্রিয়দর্শিকা নাটক নয়, 4 অঙ্কের নাটিকা। রত্নাবলীও নাটিকা, প্রিয়দর্শিকাও নাটিকা। নাগানন্দ হচ্ছে 5 অঙ্কের নাটক। শ্রীহর্ষের এই 3টেই রচনা রয়েছে নাট্যকার শ্রীহর্ষ হিসাবে। পঞ্চতন্ত্রের কয়টি গল্প হিতোপদেশে আছে, মানে হিতোপদেশ কপি করেছে পঞ্চতন্ত্র থেকে, কটা গল্প কপি করেছে, বলা হয় 25টি গল্প নেওয়া হয়েছে। এটা বেশিরভাগ বইতেই 25টা রয়েছে, ফলে এটা খুব একটা নাম্বারটা এদিক ওদিক করে না, টোটাল নাম্বারটা কখনো কখনো এদিক ওদিক করে, কিন্তু এই 25টা গল্প ব্যাপারটা কিন্তু সব বইতেই একই রকম আছে। মানে 25টা গল্প কপি করেছে পঞ্চতন্ত্র থেকে, নিজের গ্রন্থে উল্লেখ করেছে। প্রবোধচন্দ্রদয়ের রচয়িতা হলেন, প্রবোধচন্দ্রদয় একটা বিখ্যাত নাটক আমরা জানি, এর আগে আমি বহুবার এটার নাম উচ্চারণ করেছি, তখন বলেছি প্রবোধচন্দ্রদয় কিন্তু একটি ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, ইম্পর্টেন্ট একটা নাটক। প্রবোধচন্দ্রদয় কার লেখা, কৃষ্ণ মিশ্রের লেখা। প্রবোধচন্দ্রদয় কৃষ্ণ মিশ্রের লেখা, এটাকে কিন্তু অ্যালিগোরিক্যাল পোয়েম এই গ্রন্থটার বিষয়বস্তু একটু কিন্তু সবাই পড়ে নেবে। মানে সাহিত্যের ইতিহাসে যে বইটা রয়েছে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই, সেখানে বা যাই বই থাকুক না কেন, কৃষ্ণ মিশ্রের প্রবোধচন্দ্রদয়টা একটু পড়ে নেবে। কেন? বিষয়বস্তুটা পড়ে রাখলে ওর ক্যারেক্টারগুলো মনে রাখতে সুবিধা হবে। এর ক্যারেক্টার তুলে অনেক সময় প্রশ্ন দিতে পারে যে পুরুষ প্রকৃতি বা পুরুষ মায়া মোহ, এই যে চরিত্রগুলি, সেই চরিত্রগুলি কোন নাটকে পাওয়া যায়, এইভাবে প্রশ্ন হতে পারে। এই চরিত্র দিয়ে প্রশ্ন হলে কোন চরিত্র কোন নাটকে পাওয়া যায় যেমন প্রশ্ন হয়, এটার ক্ষেত্রেও কিন্তু সেই রকম হতে পারে। তাহলে কৃষ্ণ মিশ্রের লেখা একটি নাটক হলো প্রবোধচন্দ্রদয়। এখানে 6টা অঙ্ক রয়েছে, এটাকে অ্যালিগোরিক্যাল পোয়েম বা রূপক ধর্মী নাটক বলা হয়। অর্থাৎ
কবি একটা বিষয়বস্তু বর্ণনা করছেন কিন্তু বোঝাতে চাইছেন আর একটা জিনিস। হ্যাঁ, তো এখানে অদ্বৈত বেদান্ত তত্ত্বকে নাটকের ভাবে প্রকাশ করেছেন, অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন তিনি অদ্বৈত বেদান্ত তত্ত্ব, এই জন্য একে অ্যালিগোরিক্যাল পোয়েম বলা হয়, ডবল মিনিং বলতে পারো একরকম। আচ্ছা, বিক্রমার্ক চরিত গ্রন্থের গল্প সংখ্যা কত? বিক্রমার্ক চরিত বা এই যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থটির কিন্তু আর একটা নাম রয়েছে, সিংহাসন দাত্রিং শিখা। সিংহাসন দাত্রিং শিকা যদি বলা হয়, সবাই কিন্তু সঙ্গে সঙ্গে বলে দাত্রিং শিখা রয়েছে, তাই দাত্রিংশত মানে 32, ত্রিংশত মানে 30, আর দ্বা মানে 2, দাত্রিংশত মানে 32টা। 32টা নাটক রয়েছে, 32টা নাটক মানে 32টা গল্প রয়েছে। ভোজরাজের ভোজরাজ বিক্রমাদিত্যের একটি সিংহাসন পেয়েছিলেন খননের সময়, এবং সিংহাসনে 32টা পাখি ছিল। 32টা পাখি সিংহাসনে বসার সাথে সাথে 32টি পাখির মধ্যে এক একটা পাখি এক একটা গল্প বলছে আর উড়ে যাচ্ছে, এরকম একটি কাহিনী কিন্তু এখানে রয়েছে। সুতরাং বিক্রমার্ক চরিত এর অপর নাম কি? প্রশ্ন হতে পারে সিংহাসন দাত্রিংশিকা বা দাত্রিংশত পুত্তলিকা। যদিও দাত্রিংশত পুত্তলিকা এই নামটা নিয়ে একটা সংশয় রয়েছে, কেউ কেউ দাত্রিংশত পুত্তলিকা নামটা স্বীকার করে না, বলে যে ওটা বোধহয় কালিদাসের লেখা, কিন্তু সেটা প্রসিদ্ধ নয়। যাই হোক, আমরা মোটামুটি জেনে রাখি বিক্রমার্ক চরিত বা এই যে 32 রয়েছে, তাই দাত্রিংশত পুত্তলিকা অথবা সিংহাসন দাত্রিংশিকা। একটি সিংহাসন ছিল, তাকে দাত্রিংশত পাখি ছিল, তাই সিংহাসন দাত্রিংশিকা এইভাবে নাম হয়েছে। বালভারত, একটু আগে আমরা দেখেছি বালভারত কার লেখা? রাজশেখরের লেখা একটি গ্রন্থ হলো বালভারত, এবং এইটা কিন্তু নাটক। হ্যাঁ, এবং এই নাটকটি অসমাপ্ত নাটক, এই নাটকটা কিন্তু তিনি সমাপ্ত করে যেতে পারেননি। 2 অঙ্কের অসমাপ্ত নাটক হচ্ছে বালভারত। তাহলে বালভারত একটি কি? বালভারত হলো একটি নাটক, এবং এটা অসমাপ্ত নাটক। 2টি এখানে অঙ্ক রয়েছে, পুরো শেষ করতে পারেননি বলেই একদম কম অঙ্ক। নাটকে সাধারণত কিন্তু অনেকগুলি অঙ্ক থাকে, 5 থেকে 10টি অঙ্ক সাহিত্য দর্পণে বলেছেন, তার কম বেশি তো আছেই বিভিন্ন জায়গাতে। তো এটা কিন্তু বালভারত 2টি অঙ্ক রয়েছে। কখনো যদি দেয় বালভারত নাটকে কটি অঙ্ক রয়েছে? 2টি অঙ্ক। এটা কিন্তু হতেই পারে একটা প্রশ্ন, মনে হবে তাই তো নাটকে তো 5 থেকে 10টা অঙ্ক থাকে, এখানে কিন্তু দেখছি না 2টি অঙ্ক রয়েছে, কারণ শেষ করতে পারেননি। নেক্সট, কোনটি ব্যয়ক শ্রেণীর দৃশ্যকাব্য নয়? প্রশ্নটা সম্ভবত ভুল আছে, এখানে সবকটাই ব্যয়ক। মধ্যম ব্যয়ক, ব্যয়ক দ্রুতবাক্য, ব্যয়ক কর্ণভার ও ব্যয়ক, উরুভঙ্গও ব্যয়ক, সবকটাই কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট ব্যয়ক শ্রেণীর দৃশ্যকাব্য। এটা ভুল আছে, এটা যারা যারা অ্যাটেন্ড করেছে সবাই এটাতে নাম্বার পাবে, ধরে নেবে। পরের প্রশ্নে চলে আসছি। ভোজ প্রবন্ধ, ভোজ প্রবন্ধের রচয়িতা বল্লাল সেন। সবাই জানি ভোজ প্রবন্ধ, এটা সবাই কম বেশি জানো। ভোজ প্রবন্ধের রচয়িতা হলেন বল্লাল সেন, এবং এর সময়কাল মোটামুটি 1500 শতকে লেখা। এটা গল্প গ্রন্থ। হ্যাঁ, বল্লাল সেনের যে ভোজ প্রবন্ধ, এটা কিন্তু একটা গল্প গ্রন্থ, মানে গদ্য সাহিত্য, পদ্য সাহিত্য, নাট্য সাহিত্য এখানে কিন্তু নেই, এইটা গল্প সাহিত্যের মধ্যে খুঁজবে পেয়ে যাবে, বল্লাল সেনের লেখা। দ্যাশ্রয় কাব্য, প্রশ্নটা কিন্তু আবার দিয়েছে, আলোচনা করেছিলাম দ্যাশ্রয় কাব্য এবং দ্ব্যর্থক কাব্য। দ্যাশ্রয় কাব্য কি? যেখানে 2টি আশ্রয় করে রয়েছে, মানে 2টি ভাষা আশ্রয় করে রয়েছে, সেটাকে কুমার পাল চরিত। কুমার পাল চরিত। রামচন্দ্রের নাম সেখানে নেই, রামচন্দ্রের নাম থাকলেই শ্লোকে একবার রামচন্দ্রের মানে আর একবার রামপালের মানে, 2বার করে মানে আসবে, কিন্তু রামের নাম নেই, ফলে এইটাই হচ্ছে দ্যাশ্রয় কাব্য। কুমার বাচ্চা ছেলে। দ্যাশ্রয় কাব্য এবং দ্যাশ্রয় কাব্যের যে শ্লোক সংখ্যা বা কটা স্বর্গ, সংস্কৃতে কটা স্বর্গ, প্রাকৃত নিয়ে একটা কনফিউশন ছিল, সেটা কিন্তু আমি গ্রুপে আগেই সলভ করে দিয়েছি। অথেন্টিক ভালো ক্রিটিক্যাল এডিশন যেগুলো গবেষণার জন্য ব্যবহার করা হয় সেগুলি পড়ে দেখেছি। ওই 20-8 এই কম্বিনেশনটাই কিন্তু হবে, তাই তো ঝর্ণা? হ্যাঁ দাদা, 20টা হচ্ছে সংস্কৃত আর 8টা হচ্ছে প্রাকৃত। হ্যাঁ, ওইটা সন্দর্ভতে 2 জায়গায় 2 রকম লেখা রয়েছে। আমি প্রথম যখন তুলেছিলাম সন্দর্ভ থেকে তুলেছিলাম, 10টা তুলেছিলাম, তারপর দেখলাম যে 10টা আবার কি বলে, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিজেও 10টা লিখেছেন। ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভুল থাকবে এটা মানে ভাবাই যায় না যে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভুল থাকে, কিন্তু ওই 10 মনে হলো ওটা প্রিন্টিং মিস্টেক, মানে 20 লিখতে গিয়ে 10 লিখে ফেলেছেন। এবং ঠিক তার নিচে 1 লাইন পরে লেখাই ছিল যে শেষ 8টিতে তিনি প্রাকৃত ভাষায় অমুক অমুক বিষয় বর্ণনা করেছেন।
হ্যাঁ, বা শেষ গ্রন্থগুলিতে তিনি প্রাকৃত ভাষায় এই বিষয় বর্ণনা করেছেন। এইরকমভাবে একটা লাইন লেখার ছিল, তাতে মনে হলো ওনার বইটাতে ওটা একটা প্রিন্টিং মিস্টেক। তখন আমি কি করলাম যে ঠিক আছে, তাহলে এর থেকেও তো ভালো বই রয়েছে, তাই না? ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে বই নিজে সাজেস্ট করবেন, নিজে খুঁজবেন, সেরকম লেভেলের বই থাকে যাকে ক্রিটিক্যাল এডিশন বলে, যেগুলো গবেষণায় ব্যবহার করা হয়, যেখানে শুধু টেক্সটটা থাকে, মানে টেক্সটটা থাকবে, সেই টেক্সটটা 4-5খানা টেক্সট সারা ভারত থেকে কালেক্ট করা হয়, সব জায়গা থেকে কালেক্ট করে একটা টেক্সট বানানো হয়, সব পুঁথিগুলো কালেক্ট করে একটা পুঁথি বানানো হয়। এই ধরনের বইকে বলা হয় ক্রিটিক্যাল এডিশন। বইগুলো সবসময় অথেন্টিক বই হয়, মানে বেস্ট বই গবেষণার জন্য। সেই বইয়ের যখন আমি প্রিফেস খুললাম, আলোচনা খুললাম প্রথম দিকে, সেখানে দেখলাম পরিষ্কার লেখা রয়েছে 20টা এবং 8টা। সুতরাং এটা নিয়ে আর কোনো সংশয় নেই যে প্রথম 20টা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা এবং পরের 8টা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা রয়েছে। এবং এটা দুটো ভাষা রয়েছে, তাই দ্যাশ্রয় কাব্য। আর একটা রয়েছে দ্ব্যর্থক কাব্য। অর্থ কথাটা যখনই চলে আসবে, জানবে দুটো ডাবল মিনিং কেন করতে যাব, আমি আমার কাব্যের ডবল মিনিং কেন করতে যাব। আমি চাইছি আমার কাব্যটা একবার রামচন্দ্র সম্পর্কে আলোচনা হোক, তাহলে আমার কাব্যের প্রসিদ্ধি বাড়বে, যশ বাড়বে, গরিমা বাড়বে, ভগবানের প্রশংসা করছি বলে কথা। সেই হিসাবে ভগবানের প্রশংসাও হলো, আবার একজন রাজা রামপাল, তারও বর্ণনা হয়ে যাবে। এই জন্য একটা শ্লোকের দুটো করে মানে, প্রত্যেকটা শ্লোকের দুটো করে মানে হচ্ছে। এই জন্য রামপাল চরিত রামচন্দ্রের সঙ্গে একবার কানেকশান রয়েছে, আর রামপালের সঙ্গে একবার কানেকশান রয়েছে। এই জন্য এই কাব্যটা হচ্ছে দ্ব্যর্থক কাব্য। তাহলে দ্যাশ্রয় কাব্য, দ্ব্যর্থক কাব্য কোনো রকমভাবে যাতে গুলিয়ে না যায়। আচ্ছা, রত্নাবলী নাটিকায় অভিজ্ঞান রূপে ব্যবহৃত বস্তুটি হলো কণ্ঠহার দিয়েছিল একটি, সেটাকেই অভিজ্ঞান বলা হয়েছে। অভিজ্ঞান শকুন্তলমে যেমন অঙ্গুরীয়ক ছিল, এখানে কণ্ঠহার। কুট্টিনী মতম, দামোদর মিশ্র হবে না, দামোদর গুপ্ত হবে। এটা কিন্তু সে ঠিক বলেছে, সমরেশ ঠিক বলেছে, এটা দামোদর গুপ্ত। হ্যাঁ, অপশানে ভুল রয়েছে, উত্তর হবে দামোদর গুপ্ত, দামোদর মিশ্র কিন্তু নয়। এটা একটা গীতিকাব্যের মধ্যে পাবে, গীতিকাব্য খুঁজবে, গীতিকাব্যের মধ্যে কিন্তু কুট্টিনী মতম রয়েছে। সেখানে কুট্টিনী নাম শুনেই বুঝতে পারছো, একজন কুট্টিনী মহিলা ছিল, তার কাছ থেকে পুরুষকে বশ করার কৌশল শেখার কথা বলা হয়েছে, বা একজন শিখেছেন পুরুষকে কি করে বশ করা যায়, তার অনেক রকম উপায় এই বইতে কিন্তু পাওয়া যায়। যারা শিখতে চাও তারা কিন্তু এই বইটা পড়তে পারো। আচ্ছা, নেক্সট, বিদ্ধশাল ভঞ্জিকা। বিদ্ধশাল ভঞ্জিকা কোন শ্রেণীর দৃশ্যকাব্য? দেখো, রাজশেখর থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে আমরা পেলাম। তাহলে বিদ্ধশাল ভঞ্জিকা হলো একটি নাটিকা। বিদ্ধশাল ভঞ্জিকা নাটিকা। নাটিকা হচ্ছে চতুরঙ্কিকা। নাটিকা সবসময় 4টি অঙ্ক বিশিষ্ট হয়, নাটিকা, চতুরঙ্কিকা, এরকম করে নাটিকা ডেফিনেশনেই বলা রয়েছে। ক্লিপ্ত, বৃত্তি, আসাত, এরকম ছিল। আমার পুরো শ্লোকটা এখন মনে নেই, কিন্তু এইভাবে শুরুটা ছিল। তাহলে নাটিকার কটা অঙ্ক হবে? সবসময় 4টে অঙ্ক আমরা কিন্তু পাই। তাহলে বিদ্ধশাল ভঞ্জিকা কি? একটি নাটিকা, এটা রাজশেখরের লেখা, এটাতে 4 অঙ্ক রয়েছে। যখন পড়বে কোনো এরকম কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক তথ্যগুলো একবার করে মনে করার চেষ্টা করো, দেখি তো মনে পড়ছে কিনা। তাহলে না সবসময় নলেজ বৃদ্ধি পায়। নলেজ এইভাবে বৃদ্ধি পাবে, আগের কোশ্চেন প্লাস আর একটা অ্যান্সার, প্লাস আর একটা অ্যান্সার, আর মানে আরেকটা তথ্য, পরপর যদি অনেকগুলি তথ্য মনে রাখতে পারো, তাহলে একটা চেন সিস্টেম হয়ে যায়, সেটা মনে রাখতে সুবিধা হয়, নেক্সট টাইম উত্তর করতে আরও সুবিধা হয়। নৈষধানন্দ নাটকের রচনাকার হলেন, খেমীশ্বর হলেন নৈষধানন্দ নাটকের রচয়িতা। দেখো, এই যে আনকমন কিছু নাম রয়েছে, এই নামগুলো কি পরীক্ষায় দিতে পারে? হ্যাঁ, দিতে পারে, কারণ আগে দিত। গ্রন্থকার হিসাবে বিষয়বস্তু চাইবে না, হ্যাঁ, পাত্রপাত্রী চাইবে না, কিন্তু গ্রন্থকার হিসাবে কিন্তু এইগুলো দিত। এবং এটা সিলেবাসের মধ্যেই রয়েছে, মানে নাট্যকার যেটা 1200 শতাব্দী পর্যন্ত বলা হয়েছে, এটা কিন্তু 10ম শতাব্দীর একটি নাটক, সুতরাং তোমার সিলেবাসের মধ্যেই রয়েছে, বাইরে বলা যাবে না। এবং এটা মহাভারতের বনপর্ব অবলম্বনে রচিত হয়েছে। মহাভারতের বনপর্ব অবলম্বনে খেমীশ্বর নৈষধানন্দ। নাম শুনেই বুঝতে পারছো। কি করে মনে করব যে এটা মহাভারত অবলম্বনে রচিত? দেখো, নৈষদ, নিষাদ রাজ, একজন নিষাদ রাজ নল, তার কাহিনী নিয়ে লেখা রয়েছে। তাহলে নিষাদ রাজ নলের কাহিনী, নল উপাখ্যান আমরা মহাভারতেই প্রধানত দেখে থাকি। বিভিন্ন পুরাণে কম বেশি রয়েছে, কিন্তু মহাভারতের চেয়ে মুখ্যত রয়েছে। তাহলে নিষাদ রাজ নলের কাহিনী কিন্তু এখানে রয়েছে মহাভারতের বনপর্বের মধ্যে। ম্যাক্সিমাম হচ্ছে বনপর্ব, উদ্যোগ পর্ব, সভাপর্ব, হ্যাঁ, এই কটা, এবং আদি পর্ব, এই প্রথম 4-5টা পর্ব মধ্যেই যত রকম এই উপাখ্যানগুলি রয়েছে, সেই উপাখ্যানগুলি পাওয়া যায়। প্রশ্ন হতে পারে সুন্দ উপসুন্দ উপাখ্যান কোথায় রয়েছে, নল দময়ন্তী উপাখ্যান কোথায় রয়েছে, এই রকম কিন্তু প্রশ্ন হতেও পারে মহাভারত থেকে। সুতরাং উপাখ্যানগুলি একবার দেখে নেবে, আমার নোটের মধ্যে কিন্তু ভালো করে দেওয়া রয়েছে।
নেক্সট, কোন ধর্ম ক্ষত্রিয়ের নয়? এইটা দিয়েছে অর্থশাস্ত্র থেকে। অর্থশাস্ত্রে চতুর্বর্ণের কর্তব্য সম্পর্কে কৌটিল্য বলেছেন। তিনি বলেছেন যে অধ্যয়নম অধ্যাপনম যজনম যাজনম দানম প্রতিগ্রহশ্চেতি, এটা হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য। মানে কি, ব্রাহ্মণ প্রথমে পড়াশোনা করবে, অধ্যয়ন করবে, প্রথম কাজ হচ্ছে অধ্যয়ন করা। 2 নম্বর হচ্ছে পড়াবে, অধ্যাপনা করা। 3 নম্বর হচ্ছে যজনম, যজন করবেন, অন্যের জন্য যাগ করবেন, হ্যাঁ, নিজের জন্য যাগ করবেন। তারপর যাজনম, অন্যের জন্য যাগ করবেন। তারপর হচ্ছে দানম, দান করবেন, অন্যকে দেবেন। তারপর হচ্ছে প্রতিগ্রহ, তারপর হচ্ছে তিনি দান গ্রহণ করবেন। এবার ক্ষত্রিয়, আচ্ছা এটা গোল করেছি মানে এটা উত্তর নয় কিন্তু, হ্যাঁ, কনফিউশন তৈরি হবে। ক্ষত্রিয়ের নয়, ক্ষত্রিয় কি করবে না? ক্ষত্রিয় পড়াশোনা করবে না, হয় নাকি তাই? পড়াশোনা না করলে দেশ চালাবে কি করে ক্ষত্রিয়রা? ক্ষত্রিয়দের তো দেশ চালাতে হবে, রাজার আন্ডারে কাজ করতে হবে, পড়াশোনা করতেই হবে। আচ্ছা, এ কি করবে না? প্রজাপালন করবে না, তাই হয় নাকি? এদের কাজই তো প্রজাপালন করা। পুলিশ কি করবে? প্রজাপালন করবে না? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় প্রজাপালন করবে না? ওদের কাজই ওইটা। দান করবে না? দান সবার ধর্ম, সবাই করতে পারে। আচ্ছা, কৃষিকর্ম, কৃষিকাজ হচ্ছে স্পেশালি কাদের? বৈশ্যদের কাজ হচ্ছে কৃষিকর্ম। আর শূদ্রদের কাজ হচ্ছে দ্বিজাতি শুশ্রূষা। হ্যাঁ, দেখো পরের প্রশ্ন হচ্ছে সেবা কাদের ধর্ম? এটা শূদ্রদের ধর্ম। মানে দ্বিজাতি শুশ্রূষা বলেছেন, অর্থাৎ ওপরের যে 3 শ্রেণী রয়েছে সেই 3 শ্রেণীর কথা শোনা। শুশ্রূষা মানে শ্রোতুম, ইচ্ছা, তারা যা যা বলবে তাই তাই শুনতে হবে, মানে সেইভাবে চলতে হবে, সেইভাবে কাজ করতে হবে, তারাই হচ্ছে শূদ্র। অ্যাকচুয়ালি শূদ্র মানে কোনো লোয়ার কাস্ট এইভাবে বলেনি। সমাজে তো অবশ্যই কিছু শ্রেণীর লোক থাকে যারা পড়াশোনা করবে না, যাদের শারীরিক শক্তি অনেক বেশি, তারা কি করে খাবে? তারা তো অন্যের আন্ডারে কাজ করতে হবে। আমরা সবাই অন্যের আন্ডারে কাজ করি, অন্যকে সার্ভিস দিই। আমিও তোমাদের সার্ভিস দিচ্ছি, তোমরাও কোথাও না কোথাও সার্ভিস দিচ্ছ। সারা জগতের লোক সবাইকে সার্ভিস দিচ্ছে, তো এটাতে অন্যায়ের কিছু নেই। শূদ্ররাও সার্ভিস দিচ্ছে, কিন্তু সেই ক্যাটাগরি কি বলছে? ওপরের 3 বর্ণ, নিচে যারা কাজ করে তাদের নাম হবে শূদ্র। এইভাবে কিন্তু নানা যুক্তি রয়েছে, যেখানে কিন্তু ওই বর্ণাশ্রম ধর্মকে হেয় করা, শূদ্রদের হেয় করা, সেই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল না। সেটা কালে কালে বাইরে থেকে আরও অনেকে অনুপ্রবেশ করেছে, তারা আমাদের চিন্তাধারাকে বারংবার প্রভাবিত করেছে, পরিবর্তন করেছে, মেরে ধরে হোক, যে করে হোক, এডুকেশনের মধ্যে ঢুকে হোক, পরিবর্তন করে এইটা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে শূদ্র মানেই খারাপ, তাই না? এই জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু নয়। সবাই সেম, এটা গীতাতেই রয়েছে না, যে গুণ ও কর্ম বিভাগ আস, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ আস। চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে। যার যেমন কোয়ালিটি, ভাই পড়াশোনায় ভালো পারিস, পড়াতে পারিস, আচ্ছা ঠিক আছে, তোর নাম এখন থেকে ব্রাহ্মণ, তুই এখন ব্রাহ্মণ ক্যাটাগরির লোক হয়ে গেলি। এরকম ছিল, এখনও হয়তো আছে, এখনও আছে। পরীক্ষা দিয়ে ব্রাহ্মণত্ব পাওয়া যায়, আমাদের রজত জানে। পরীক্ষা দিলে বিভিন্ন ডিগ্রি পাওয়া যায়, ব্রাহ্মণত্বের ডিগ্রি পাওয়া যায়। তা সেই জিনিসটা তো এখন এই কলিযুগে খারাপ সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে ভাবো সেই সময় তো এই জিনিসটা ছিল আরও আগে, 1000-2000 বছর আগে সেগুলো আরও প্রবলভাবে কিন্তু ছিল। তুমি যেমন যেমন পড়াশোনা, আচ্ছা তোর গায়ে শক্তি বেশি, যুদ্ধবিদ্যা ভালো জানিস, ঠিক আছে, তাহলে তুই ক্ষত্রিয় কাটে চাকরি পাবি। কিসে চাকরি পাবি? আর্মিতে চাকরি পাবি। আমরা এখন আর্মি বলি, তখন কি ছিল যে না, আর্মি মানেই হচ্ছে ক্ষত্রিয়। আর্মি শব্দটা তো ছিল না ইংরেজি শব্দ। নেক্সট, আচ্ছা, লোক রক্ষার্থে রাজার সৃষ্টিকর্তা হলেন। রাজাকে কে সৃষ্টি করেছিলেন? সবাই জানো, ব্রহ্মা রাজাকে সৃষ্টি করেছিলেন প্রজা পালনের, সমস্ত জগৎকে রক্ষার জন্য। আচ্ছা, এই রাজার রাগ যদি হয় তাহলে রাজা কি করবেন? বলছেন কুলং দহতি ড্যাশ। মনুসংহিতা থেকে শূন্যস্থান দিতে পারে। মনুসংহিতা যখন পড়েছ, মনুসংহিতার যে শ্লোকগুলি রয়েছে, শ্লোকগুলি বারবার পড়বে। মুখস্থ ডাইরেক্ট পুরো মুখস্থ যদি নাও করতে পারো, অন্তত যাতে 3-4 বার করে রিডিং পড়ে যাতে বুঝতে পারো যে এই শ্লোকটা এইটুকু বলা হয়েছে, এর পরের শব্দটা মোটামুটি এইটা হতে পারে, কারণ শূন্যস্থান দিলেও দিতে পারে, এবং সেটা প্রসিদ্ধ লাইন দেবে। আমি যে নোট দিয়েছি ওই প্রসিদ্ধ লাইন, ওই শ্লোকের বাইরে কোনো শ্লোকের থেকে লাইন তুলে প্রশ্ন দেবে না, যদি লাইন তুলে দেয়, আর ইনফরমেশনও ওর মধ্য থেকেই পেয়ে যাবে। তাই শ্লোকগুলি যেগুলো রয়েছে একটু কিন্তু প্রধান প্রধান শ্লোকগুলি একটু দেখে নেবে। বিশেষ করে ব্যাসনের শ্লোক রয়েছে, তৌর্যৌত্রিক যেখানে রয়েছে ওইখানে একটা ড্যাশ বসিয়ে দিল, যে দেখি তো জানে কি না, এরকম কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এটা একটা প্রসিদ্ধ লাইন, কুলং দহতি রাজাগ্নি সপশুদ্রব্য সঞ্চয়ম, এরকম একটি লাইন সম্ভবত রয়েছে, যে রাজাগ্নি কি করে? রাজা রূপ অগ্নি কুলকে দহন করে। শুধু কুল মানে সমস্ত বংশকে ধ্বংস করবে তা নয়, তার সাথে সাথে কি করবে? সপশুদ্রব্য সঞ্চয়ম, তার পশু, হ্যাঁ, দ্রব্য সম্পত্তি যা যা আছে সেগুলি নষ্ট করবে। এর প্রকৃষ্ট উদাহরণ এখন উত্তরপ্রদেশে গেলে দেখতে পারবে।
যে পাথর মারে তার অবস্থা কি হয়, তাকে তো ধরবেই ধরবে, প্লাস বলবে যে তুই পাথর মেরেছিস বা পুলিশের গাড়ি ধ্বংস করেছিস, পুড়িয়েছিস, 15 লাখ টাকা 20 লাখ টাকা হয়েছে জেল খাট, এই 15-20 লাখ টাকা দে। তোর বাপ দাদা যারা যারা আছে সবাইকে ধরবো, ধরে সমস্ত কুলকে নষ্ট করে, প্লাস কী হয় বুলডোজার চালিয়ে তার বাড়ি ঘরদোর ধ্বংস করে দেয়। তার মানে সব পশু, এখন তার পশু নেই, তাহলে পশু ধ্বংস করতো, এখন কী হয়েছে বাড়ি রয়েছে ওইটাকেই ধরেছে, ওটা দ্রব্য এবং সঞ্চয়, ওটাই মানুষের সঞ্চয়। সারা জীবনে মানুষ কষ্ট করে একটা বাড়ি বানায়, 4-5 তলা বা 2 তলা 3 তলা বাড়ি বানিয়েছে, সেটাকে যদি নাশ করে দেয় তাহলে সব পশু দ্রব্য সঞ্চয় একদম মিলে গেল। আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র বা মনুসংহিতার যে কথা রয়েছে পুরোপুরি মিলে যাচ্ছে যে রাজা যদি রেগে যায় তাহলে কিন্তু সপশু দ্রব্য সঞ্চয়ম পুরোটাই কিন্তু নাশ করে দিতে পারেন। আর অগ্নি কী করেন, শুধুমাত্র তার সামনে যে যায় তাকেই শুধু অগ্নি ধ্বংস করেন। হ্যাঁ, সুতরাং রাজাগ্নির সঙ্গে সাধারণ অগ্নি পার্থক্য হচ্ছে এইটাই। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রকরণ সংখ্যা কত? কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা আশা করি আর কারোর ভুল হওয়া উচিত নয়, প্রকরণ মানেই 180। প্রথমে বলেছিলাম সবথেকে বড় হচ্ছে অধিকরণ। আমরা বিনয়াধিকারিকম আমাদের থার্ড ইয়ারে পড়েছি, বিনয়াধিকারিকম আমরা সবাই থার্ড ইয়ারের প্রথম অধিকরণ পড়েছি, তার বিদ্যা সমুদ্দেশ বা কয়েকটা চ্যাপ্টার আমরা বেছে বেছে কিন্তু সেখানে পড়েছি। তার প্রথম হচ্ছে অধিকরণ, তাহলে অধিকরণ প্রথম মানে সবথেকে ছোট নাম্বারটা হচ্ছে প্রথমে হবে, তারপর হচ্ছে সবথেকে দ্বিতীয় নাম্বার অধ্যায় নাম্বার। হ্যাঁ, দুটোই দেখো অ দিয়ে, অধিকরণ অ দিয়ে, অধ্যায়ও অ দিয়ে, তাহলে প্রথমে অধিকরণ, আমরা থার্ড ইয়ারে প্রথম অধিকরণ পড়েছি বিনয়াধিকারিক, এইভাবে মনে রাখবে, এটা 15টা। ঠিক তার অ দিয়ে আর একটা নাম রয়েছে অধ্যায়, তাহলে পরেরটা হচ্ছে 150, আর লাস্টেরটা হচ্ছে প্র দিয়ে, মানে অ এরপরে পটা পরে যায়, তাই পরে হচ্ছে শেষটা হচ্ছে বড়, তাহলে প্রকরণটা হচ্ছে বড়। সুতরাং এই 3টে নাম্বার অনেকের গুলিয়ে যেত, আশা করি আর গুলিয়ে যাবে না। অর্থশাস্ত্রের শ্লোক সংখ্যা কত? অর্থশাস্ত্রের শ্লোক সংখ্যা 6000, একে ষটসাহস্রী সংহিতাও বলা হয়ে থাকে। হ্যাঁ, বিশ্রুত চরিতের একটা জায়গায় কিন্তু বলা হয়েছে যে কৌটিল্য 6000 শ্লোকে একটি অর্থশাস্ত্র রচনা করেছেন, সেখানে কৌটিল্যকে বিষ্ণুগুপ্ত বলা হয়েছে। কৌটিল্যের আরেকটা নাম কিন্তু বিষ্ণুগুপ্ত, ওই গ্রন্থে বিষ্ণুগুপ্ত নাম রয়েছে, এবং সেখানে কিন্তু 6000 শ্লোকে যে লেখা হয়েছে অর্থশাস্ত্র তার বর্ণনা কিন্তু মানে তার উল্লেখ রয়েছে। নেক্সট, দুষ্যন্ত প্রদত্ত শকুন্তলার অঙ্গুরীয়ক পড়ে গিয়েছিল, কোথায় পড়ে গিয়েছিল? হ্যাঁ, শচী তীর্থে, সূর্য বন্দনার সময় শচী তীর্থে কিন্তু পড়ে গিয়েছিল, এটা সবাই জানো। অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষক চরিত্রটি কোন অঙ্কে নেই? দেখো কোন অঙ্কে আছে, এটা আমরা বারবার পড়ি, 256 আছে কোথায়? 256। আমি এইভাবে মনে রাখতাম কারণ এটা এসএসসিতে প্রায় আসতো, এবং আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম প্রথমবার সেবার এটা এসেছিল। তাহলে 256 হয়, 254 লিখে ফেলেছি। 256 মানে 2, 5, 6 এখানে আছে, তাহলে 2, 5, 6 যদি আছে তাহলে কিসে কিসে নেই? 1-এ নেই, 3-এ নেই, 4-এ নেই, এই যে 1-এ নেই, 3-এ নেই, 4-এ নেই, 7-এ নেই, এইগুলোতে কিন্তু দুষ্যন্ত নেই। তাহলে কোথায় আছে? বিদূষক নেই। কোন চরিত্র কোথায় নেই, কোথায় আছে, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, ভালো টাইপের প্রশ্ন। কোন চরিত্র কোন অঙ্কে আছে, কোন অঙ্কে নেই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন টাইপ। এই টাইপের প্রশ্ন কিন্তু বাড়ি থেকে পড়ে রাখবে, এই টাইপের প্রশ্ন বাড়িতে পড়ে রাখবে। সব চরিত্রগুলি কে কোন অঙ্কে আছে, বোঝা গেল? অভিজ্ঞান থেকে এই ধরনের প্রশ্ন থেকে একটা আসার সম্ভাবনা থাকে, সহজ প্রশ্ন আবার একটু চিন্তাভাবনামূলক। শকুন্তলা চরিত্র কোন অঙ্কে অনুপস্থিত? শকুন্তলা চরিত্র কোন অঙ্কে নেই? তাহলে দেখো শকুন্তলাও কিন্তু কিছু কিছু অঙ্কে নেই, তাহলে কোন অঙ্কে নেই? 2 আর 6। 2 নম্বর অঙ্ক হচ্ছে শুধুমাত্র বিদূষক আর রাজার কাহিনী নিয়ে, বিদূষকের গল্প, রাজার গল্প, এদের দুজনের কথাবার্তা হচ্ছে মেইনলি ছিল। তাহলে দ্বিতীয় অঙ্কে আমরা কিন্তু শকুন্তলাকে পাই না। হ্যাঁ, শকুন্তলার থেকে বিচ্ছেদ ঘটে গেছে প্রথম অঙ্কের পর, তাহলে দ্বিতীয় অঙ্কে নেই, আর নেই ষষ্ঠ অঙ্কে নেই, যেখানে রাজা বিরাদ মানে কি করছেন, এই বিলাপ বকছেন, সেখানে শকুন্তলা থাকলে তার বিলাপ বকার জায়গা থাকবে না। সুতরাং 2 আর 6, 2 আর 6, 2, হ্যাঁ এই তো 2 আর 6, দ্বিতীয় আর ষষ্ঠ অঙ্কে কিন্তু নেই, এটা সি নাম্বার উত্তর হলো। নেক্সট, ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখ অভিজ্ঞান শকুন্তলম নাটকে রয়েছে, মানে কিভাবে রয়েছে? এখানে চীনাং সুকমিবকেত প্রতিবাতম নিয়মানস্য বলে একটি শ্লোক রয়েছে, গচ্ছতি পুরো শরীরাম ধাবতি পশ্চাদ সংস্থিতম চেত চীনাং সুকমিবকেত প্রতিবাতম নিয়মানস্য। এটা প্রথম অঙ্ক পড়বে, প্রথম অঙ্কের শেষ শ্লোক, 31 নম্বর শ্লোক। 31 নম্বরটা কোনো কোনো বইতে 32-33ও হয়, আমরা যে ভার্সানটা পড়ি সেখানে 31 নম্বর শ্লোক।
দক্ষিণ ভারতের অনেক বই রয়েছে, সেখানে 33টা শ্লোক রয়েছে প্রথম অঙ্কে। সেটা আমার কাছেও 33টা শ্লোকেরও বই রয়েছে, ওই জন্য বললাম যে শেষ শ্লোক বললে আমাদের যে ভার্সান রয়েছে সেই অনুসারে। তো যাই হোক, এখানে আমরা দেখছি চীনাংশুকমিব কেত প্রতিবাতম নিয়মানস, চীনাংশুকের উল্লেখ রয়েছে। তাহলে চীনাংশুক মানে চীন দেশীয় বস্ত্র, পট্টবস্ত্র, মসলিন বস্ত্র, রেশমের বস্ত্র। তাহলে এই চীন দেশের বস্ত্র ভারতে কী করে এলো? নিশ্চয়ই তাহলে ভারতের সঙ্গে চীনের বাণিজ্য হতো, ব্যবসা বাণিজ্য হতো, জিনিসপত্রের আদান প্রদান হতো। কি করে জানলাম? না, এই শ্লোকটা থেকে জানা যায়, প্রথম অঙ্কের এই শ্লোকটা থেকে। সবাই প্রথম অঙ্কটা অন্তত টেক্সটটা খুব ভালো করে পড়বে বাড়িতে, প্রথম অঙ্কটা খুব ভালো করে টেক্সট পড়বে। আমি কিন্তু অভিজ্ঞান শকুন্তলম কী করে পড়তে হবে মাঝে মাঝে বলে দিচ্ছি। এর আগে কোন চরিত্র কোন অঙ্কে রয়েছে যেমন পড়ছো, প্রথম অঙ্কটা একটু টেক্সট ধরে ধরে পড়ো, এবং যখন টেক্সট ধরে পড়বে সন্ধি বিচ্ছেদ করে করে পড়ো। যে লাইনের সন্ধি সেটা কিভাবে সন্ধি বিচ্ছেদ হচ্ছে, বাক্যের সন্ধি আর জেনারেল সন্ধি দুটো কিন্তু একরকম নয়। এটা আমি বহুবার আলোচনা করেছি ব্যাচ পড়ানোর সময়। বাক্যের সন্ধি যখন বাক্যের মধ্যে থাকে তখন পদবিচ্ছেদ হয়, আর জেনারেল আমরা যে সন্ধিগুলো করি সেখানে হচ্ছে শব্দ বিচ্ছেদ হয়। একটা শব্দের থেকে একটা শব্দ আলাদা হয়, একটা বর্ণের থেকে একটা বর্ণ আলাদা হয়, বর্ণ বিচ্ছেদ, শব্দ বিচ্ছেদ হয়। কিন্তু বাক্যের মধ্যে যে সন্ধি বিচ্ছেদ হয় সেগুলোতে কিন্তু বর্ণ বিচ্ছেদ হবে না, শব্দ বিচ্ছেদ হবে না, তোমাকে পদই বানাতে হবে, পদের থেকে পদকে আলাদা করতে হবে। এবং এই ধরনের প্রশ্ন এসএসসিতে কিন্তু প্রত্যেক বছর একটা করে দিত, 2016 বাদে তার আগের প্রত্যেক বছর একটা করে দিত। আমি তো বহু এসএসসির প্রশ্ন আমরা দেখেছি। হ্যাঁ, সুতরাং এই ধরনের প্রশ্ন যদি দেয়, অভিজ্ঞান শকুন্তলমের প্রথম অঙ্ক থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। অন্য অঙ্ক থেকে আসবে না বলছি না, কিন্তু তবু অনেকটা বড় বলেই বলছি, আগে অন্তত প্রথম অঙ্কটা টেক্সটটা পড়ো, বাকিগুলি প্রশ্ন উত্তর লাইন ধরে তুলে তুলে পড়ো। কোথায় মানে এই লাইনটা কে বলেছে, ওই লাইনটা কে বলেছে, সেটা টেক্সট পড়তে পারলে ভালো, না হলে সন্দর্ভতে যেমন যেমন রয়েছে সেগুলি পড়তে পারো। আচ্ছা, নেক্সট তাহলে আমরা এটা জানলাম কোন অঙ্কে রয়েছে, প্রথম অঙ্কে রয়েছে চীন দেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য হতো, সেটা আমরা ওই শ্লোক থেকে জানতে পারলাম। নেক্সট 35 নম্বর, দদাতি আরণ্যকা হি ন। হ্যাঁ, বলছে আমাদেরকে, নহ মানে আসমান বা অস্মভ্যম, আমাদেরকে দেন, দদাতি দেন, আরণ্যকা, বানান ভুল আছে এখানে, আরণ্যকা, অরণ্যবাসীগণ, যারা অরণ্যে থাকতেন তারা আমাদেরকে দেন, এরকম বলছেন। অর্থাৎ এই শ্লোকে বলছেন আমাদেরকে দেন, দেন মানে কি দেন? রাজা বলছেন যে এই যে অরণ্যবাসী যারা, তপবনবাসী যারা, তারা আমাদেরকে কর দেন, ট্যাক্স দেন। প্রথমে বিদূষক বলছেন যে আপনি তো তপবনে ফেরত যেতে চাইছেন, মানে শকুন্তলার সঙ্গে আরেকবার দেখা সাক্ষাৎ করতে চাইছেন, তো সেটা একটু ভুজুং ভাজুং দিয়েছে বিদূষকের কাছে। বিদূষক বলছে তাহলে এক কাজ করুন, আপনি গিয়ে বলুন যে আপনাদের তো অনেক ট্যাক্স বাকি রয়েছে, আপনারা আমাদেরকে ট্যাক্স দিন, এই নাম করে আপনি চলে যান। তখন রাজা বলছে আরে মূর্খ, তুমি জানো না যে যারা অরণ্যবাসী, তপবনবাসী, এরা যখন তপস্যা করে সেই তপস্যার 6/1 ট্যাক্স আমাদের দেন, আমাদের নাম করেও কিন্তু তারা যাগযজ্ঞাদি করেন, ফলে আলাদা করে তাদের কাছ থেকে আমি আর ট্যাক্স নিতে পারি না। এরকম করে কিন্তু তিনি বুঝিয়েছেন। এবং সেখানে শ্লোকটা এরকম মোটামুটি বলেছিলেন যে তপষডভাগম দদাত্তারণ্যকা হি ন, তপষডভাগম, তপস্যার 6/1 তারা আমাদের দিয়ে থাকেন, তারা যা পুণ্য অর্জন করেন তার 6/1 1/6 আমাদের দিয়ে থাকেন, তপস্যার পুণ্য, তাই আমি ট্যাক্স নেওয়ার জন্য কিন্তু দ্বিতীয়বার যেতে পারি না। তাহলে দুষ্যন্ত এবং মাধব্যের যে কথোপকথন সেটা কোথায় রয়েছে? ম্যাক্সিমাম কথোপকথন আমরা দ্বিতীয় অঙ্কে পাই। তাহলে এটা কোথায় রয়েছে? আমরা দ্বিতীয় অঙ্কে দেখলাম দুষ্যন্তের উক্তি, এবং বক্তা মানে কাকে বলেছিলেন সেটাও আমরা দেখলাম, মাধব্যকে বলেছিলেন, মানে বিদূষককে বলেছিলেন। নেক্সট, এখানে একটা সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে, সন্ধি বিযুক্ত করো বলেছে। পাদবদ্ধ ওকার হয়ে গেছে, এটা লুপ্ত অক্ষর সম, তাহলে অক্ষর সম আলাদা করে দিলাম। আর এই ওকারটা কি হয়েছে? বিসর্গ থেকেই ওকার হয়েছে, তাহলে পাদবদ্ধতে বিসর্গ হবে আর অক্ষর সম হবে। এইভাবে আমরা বলছে পদটির সঠিক সন্ধি বিযুক্ত রূপটি হলো 36 নম্বর। তাহলে কি দাঁড়াচ্ছে? এ নাম্বার, পাদবদ্ধ বিসর্গ অক্ষর সমাহ, এইভাবে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 37 নম্বর। এখানেও সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে, একটা পদ দিয়ে দিয়েছে, বলছে সন্ধি বিচ্ছেদ করো। পদটির সঠিক সন্ধি বিযুক্ত রূপটি হলো রাত্রৌ, দেখো আব হয়েছে, আ এখানে একটা ব, আব। এবার আব থেকেই একারটা এক্সট্রা দেখতে পাচ্ছ, একারটা ডান দিকে আলাদা করে দাও, একাকী, তাহলে রাত্রৌ যুক্ত একাকী, এইভাবে হচ্ছে সন্ধি বিচ্ছেদ হবে। রাত্রিতে একাকী, সন্ধি হয়েছে কি সূত্র অনুসারে? এচ অয় অব আয় আব, অর্থাৎ যে ঔকারটা রয়েছে সেই ঔকারের পর স্বর থাকায় কি হয়েছে?
এই এচ বর্ণ বা ঔকারটি আব হয়ে গেছে। ঐকার আমরা কি জানি, এচ এর স্থানে অয়, অব, আয়, আবো হয়। হ্যাঁ, তার মানে কি একার থাকলে আর আচ্ছা ওকার থাকলে অব, আচ্ছা ঐকার লিখি, আর হচ্ছে ঔকার। তাহলে ঔকার থাকলে আব, তাহলে ও আর ও এই দুটো জানলাম। অব আব। একার থাকলে কি হয়, সবকটাতেই শুরু হয় অ দিয়ে, অয় হয়। আর ঐকার থাকলে আ, আ অন্তস্থ হয়, আয় হয়, এরকম হয়, এরকম আমরা দেখেছি। আচ্ছা এই সূত্রটা একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট সূত্র, উদাহরণের জন্য ইম্পর্টেন্ট সূত্র সন্ধির। নেক্সট, রেখাঙ্কিত পদটির সকারণ বিভক্তি নির্ণয় করো। কারণ সহ পুস্তকায় বিদ্যালয়ম জাতি, পুস্তকের জন্য বিদ্যালয়ে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে, এক কথায় উত্তর, কিসের জন্য যাচ্ছে না পুস্তকের জন্য। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হয়, কর্ম হয়। কি কি আনতে যাচ্ছ, পুস্তক, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম, পেয়ে গেলে, ভালো কথা। তাহলে কর্ম দেখেছো, চতুর্থী দেখেছো, কর্মে চতুর্থী। এইবার হচ্ছে সমস্যা কনফিউশন। কনফিউশন হবে কিসে, তুম অর্থে চতুর্থীর সঙ্গে কনফিউশন হবে। তাদ অর্থে চতুর্থী হবে না, যখনই ক্রিয়াপদ থাকবে জানবে তাদ অর্থে চতুর্থী হবে না, প্রথমেই ক্যান্সেল গেল। দু নম্বর হচ্ছে এই তুম অর্থে চতুর্থী না কর্মে চতুর্থী। এইবার তুম অর্থে চতুর্থী যদি হয় তাহলে আমি বলেছিলাম যে এখানে একটা লুট প্রত্যয়ান্ত অথবা ঘই প্রত্যয়ান্ত পদ হতে হবে। তুম অর্থে হতে গেলে কি থাকবে, একটা লুট প্রত্যয়ান্ত বা ঘই প্রত্যয়ান্ত পদ থাকবে। যেমন পঠনায় জাতি, পঠন, পঠন শব্দটা লুট প্রত্যয়ান্ত। পাঠায় জাতি, জাগায় জাতি, স্নানায় জাতি, সব দেখো স্নান, পাঠ, জাগ হয় লুট প্রত্যয় নাই ঘই প্রত্যয়। লুট আর ঘই কি করে বুঝবে, পুরোনো ভিডিও দেখো, লুট ঘইয়ের ভিডিওগুলো পেয়ে যাবে প্রত্যয়ের মধ্যে। তাহলে এখানে পুস্তক, পুস্তক তো নিশ্চয়ই লুট প্রত্যয়ান্ত ঘই প্রত্যয়ান্ত নয়, তাহলে পুস্তক কিন্তু লুট প্রত্যয়ান্ত ঘই প্রত্যয় না হওয়ায় এটা কিন্তু আমরা কি করব, কর্মে চতুর্থী। তাহলে এটার প্রকৃত মানে কি, যে পুস্তকম আনিতুম বিদ্যালয়ম জাতি, পুস্তকম পঠিতুম বিদ্যালয়ম জাতি, এরকম মানে হচ্ছে। পুস্তকম পঠিতুম, পঠিতুম তুমুন প্রত্যয়নটার লোপ পেয়েছে, লোপ পেয়ে সেটা কর্মে চতুর্থী। এটা সূত্র হচ্ছে ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানী না, এই সূত্রটা কর্মে চতুর্থী হয়েছে। এই দুটোর মধ্যেই সবার গুলিয়ে যায়, এটা আমি বহুবার মুখে মুখে আলোচনা করেছি, বোর্ডে দেখিয়েছি, আগের ক্লাসের কথা বলছি। তাহলে তুম অর্থে চতুর্থী কখন হবে, এই জায়গাটা একটা কি পদ থাকবে, লুট অথবা ঘই প্রত্যয়ান্ত পদ থাকবে, তারপর চতুর্থী হবে, তাহলে তুম অর্থে চতুর্থী। তাহলে এখানে নেই মানে তুম অর্থে চতুর্থীটাও হবে না, এইভাবে ভাবতে হবে। এটা কর্মে চতুর্থী। আর সম্প্রদান এখানে কিছু বোঝাচ্ছে না, কাকে তুমি দিচ্ছ, পুস্তককে কিছু দিচ্ছ কি, সম্প্রদান করছো না, যাকে সম্প্রদান করায় তাতে চতুর্থী হয়, সম্প্রদান হয়। এখানে তো কাউকে কিছু দেওয়া হচ্ছে না, পুস্তক কাউকে দেওয়া হচ্ছে না, তাহলে সম্প্রদান আসবে না। নিচের কোনটি করণে ষষ্ঠীর উদাহরণ, খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, আগেও বলেছি, দেখিয়েছি, কারকে পড়িয়েছি। নিচের কোনটি করণে ষষ্ঠী, তৃপ্তার্থক যে ধাতু রয়েছে সেই তৃপ্তার্থক ধাতুর প্রয়োগে করণে ষষ্ঠী হয়ে থাকে। অগ্নিকাষ্ঠানাম তৃপ্পতি, এরকম আমরা দেখেছি। হ্যাঁ, নাগ্নিকাষ্ঠানাম তৃপ্পতি, অগ্নিকাষ্ঠের দ্বারা তৃপ্ত হয় না, এখানে বলছে অপাংন তৃপ্তায়, জলের দ্বারা তৃপ্তি হচ্ছে না, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে তৃপ্তার্থক ধাতু রয়েছে মানে আমি এখানে করণে ষষ্ঠী করতে পারি। বাকিগুলো দেখে নেব হবে কি না। বাকিগুলো গ্রন্থস্য পাঠ, গ্রন্থের পাঠ, কি পাঠ করছে, গ্রন্থের পাঠ। তাহলে এটা পাঠ শব্দটা কি রয়েছে, পট প্লাস ঘই, ঘই প্রত্যয়ান্ত, ফলে কৃদ যোগে ষষ্ঠী, এটা এটা কৃদ যোগে ষষ্ঠী হয়েছে। কিসে ষষ্ঠী, কর্মে ষষ্ঠী। কি পাঠ করছো, গ্রন্থ পাঠ করছো, তাই এটা কর্মে ষষ্ঠী। অন্যস্য হেতু, হেতু যোগে ষষ্ঠী হয়েছে, তাহলে হেতু যোগে ষষ্ঠী হলে শব্দ যোগে ষষ্ঠী, ফলে কারকে ষষ্ঠী বলা যাবে না, এখানে করণে ষষ্ঠী মানে কারকে ষষ্ঠী চেয়েছে। এইভাবে কিন্তু কারক বিভক্তি করার সময় বা সব কোশ্চেনেই কিন্তু বাকি অপশানগুলো যে হবে না সেটাও কিন্তু দেখতে হয়, তাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু দেখাটা বেটার। সূর্যস্য উদয়, উদয় শব্দটা অচ প্রত্যয়ান্ত, হ্যাঁ, সুতরাং এটা একটা কৃদন্ত পদ, কৃদ যোগে ষষ্ঠী হয়েছে, কর্তায় ষষ্ঠী হয়েছে। কার উদয়, সূর্যের উদয়, কে উদিত হচ্ছে, সূর্য উদিত হচ্ছে, এটা কর্তায় ষষ্ঠী বিভক্তি। সঠিক সমাসবদ্ধ রূপটি নির্ধারণ করুন। বিদ্যা এব রত্নম, মাঝখানে এব রয়েছে,
মাঝখানে এব থাকলে রূপক কর্মধারয় সমাস, বিদ্যা এব রত্নম, দুটোকে জুড়ে দাও, বিদ্যাকে আর রত্নকে জুড়ে দাও, উত্তর হয়ে যাবে বিদ্যা রত্নম। তাহলে বিদ্যা আর রত্নকে জুড়ে দিলেই কিন্তু উত্তর শেষ, এখানে আর বিশেষ কোনো কাজ নেই। বিদ্যা রত্নম রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, সমাসের আমি 3টে ভিডিও গ্রুপে দিয়েছি, সেগুলো আমারই করা, আমি বিদ্যাচর্চায় পড়িয়েছি, অন্য জায়গায় পড়িয়েছি, সেই ভিডিওগুলি দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো, ফলে সমাসের 3টে ক্লাস ওখান থেকে কিন্তু হয়ে যাবে। আমি দরকার হলে আবার করাবো, কিন্তু আমি যখন পড়াবো তখন তোমাদের সুবিধা হবে ভিডিওগুলো দেখে রাখলে। ওই ভিডিওগুলি সময় পেলে দেখে রাখো, মাঝখানের একটা ভিডিও ওরা দেয়নি, সেটা আমি আবার আলাদা করে করাবো। নেক্সট, সঠিক ব্যাস বাক্যটি হবে বাক কলহ। এটা বাচা কলহ করবে, এখানে দুটো একসঙ্গে লিখে ফেলেছে, এটা ভুল হয়েছে, এটা বাচা কলহটাই কিন্তু অ্যাকচুয়ালি বেটার। বাচি কলহ হতে পারে, কিন্তু বাক কলহটাই করো। নিপুণ শব্দ হলে বোধহয় দুটোই করা যেত। হ্যাঁ, এটা আমি আরেকবার দেখব, এটা বাচা কলহটাই করো। এক কথায় সঠিক পদটি নির্বাচন করুন। ভূতপূর্ব অধ্যাপক, তখন কি হবে? অধ্যাপক শব্দের উত্তর চরট প্রত্যয় করে অধ্যাপক চর, এরকম হবে। ভূতপূর্ব অধ্যাপক বলেছে, অধ্যাপিকা বলেনি কিন্তু, অধ্যাপক বলেছে। তদ্ধিতান্ত রূপটি নির্বাচন করুন। অশ্বস্য প্রতিকৃতি, এইটা যেমন ছায়া সীতা হয়, তেমন ছায়া অশ্ব হতে পারে। আর একটা এর ভিতরে কিছু হয় কি না সেটা আমি ব্যাকরণ কৌমুদি থেকে আমি খুঁজে বের করিনি, তোমরা একটু দেখবে। একটা যেমন ইসে বললো, সমরেশ বলল ছায়া, হ্যাঁ ছায়াশ্ব, ছায়াযুক্ত অশ্ব। ছায়া ছায়া অশ্ব হয় এটা জানি, হ্যাঁ, কিন্তু এর মধ্যে থেকে কোনটা হয় সেটা কনফিউশন। সে আমি একই কথা বললাম যে ওইটা দেখতে হবে যে আর কিছু হয় কিনা, সেটাই আমি দেখার সময় পাইনি। মানে কল্প শব্দটা অনেক সময় হয়, ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে যে কল্প শব্দটা হয় কিনা এই ক্ষেত্রে। হ্যাঁ, অশ্বস্য প্রতিকৃতি যেমন সীতার প্রতিকৃতি ছায়া সীতা, ছায়া সীতার বর্ণনা আমরা জানি। ছায়া সীতার বর্ণনা করতে গিয়ে আমাদের ভবভূতির বিখ্যাত উত্তর রামচুরির যে নাটক রয়েছে, সেখানে কিন্তু ছায়া সীতার বর্ণনা রয়েছে, একটা অঙ্কে বিস্তৃত রূপে বর্ণনা রয়েছে। সুতরাং ছায়াস্য আমরা ধরতে পারি সেই হিসাবে। আচ্ছা, এটাতে তাহলে সবাই অ্যান্সার মানে নাম্বার পাবে। সঠিক শব্দরূপটি নির্বাচন করুন। তদ শব্দরূপ স্ত্রীলিঙ্গ সপ্তমীর একবচন, সপ্তমীর একবচনে তস্যাম শব্দরূপ মুখস্থ করতে হবে। সর্বনাম শব্দ, সর্বনাম থেকে কিন্তু একটা দেবেই, সর্বনাম শব্দরূপ থেকে দেবেই বলছি, তারপর যদি না দেয় আমাকে ধরো না, কিন্তু এগুলো দেয়, মানে দেবেই মানে এগুলো অতীতে দিয়েছে, সর্বনাম থেকে ম্যাক্সিমাম টাইম দিয়েছে, সেই জন্য বলছি দেবেই। আচ্ছা, আত্মন দ্বিতীয়ার বহুবচন, দ্বিতীয়ার বহুবচনে হয় আত্মনা। পঞ্চমীর এক বচনেও হয় আত্মনা, ষষ্ঠীর এক বচনেও হয় আত্মন, নট আত্মান, আত্মন। ষষ্ঠীর এক বচন, পঞ্চমীর এক বচন এবং দ্বিতীয়ার বহুবচন, তিনটেই সেম। 46 নম্বর বলছে মিত্র, ব্র্যাকেটে দেখো বলে দিয়েছে পুংলিঙ্গ, তার মানে মিত্র শব্দ দুটো লিঙ্গেই ব্যবহৃত হয়। এর প্রকৃত উদাহরণটি হলো, হ্যাঁ, কোনটি প্রকৃত উদাহরণ? যেখানে মিত্র মানে হবে সূর্য, সেখানেই মিত্র হবে পুংলিঙ্গ। আর মিত্র মানে যদি হয় বন্ধু, তাহলে হবে ক্লীবলিঙ্গ। তাহলে দেখি তো এখানে কোথায় সূর্য কথাটা রয়েছে। মিত্র ভাতি আকাশে, আকাশে কে থাকতে পারে? মিত্র থাকতে পারে, মানে এখানে মিত্র সূর্য, এবং পুংলিঙ্গ প্রথমার এক বচন রয়েছে, মানে এইটাই ঠিক। বাকিগুলো একটু দেখে নাও। মিত্র মে আগচ্ছতি, আমার বন্ধু আসছে, সূর্য তার তোমার বন্ধু নয়, আসতে পারে না, হেঁটে হেঁটে, বাদ। মিত্র কদা গচ্ছতি, এটাও বন্ধু, কখন যাবে, এটাও বাদ। মিত্র মে উপস্থিত, এটাও আমার বন্ধু, সূর্য হতে পারে না, বাদ। পা ধাতু লিট লকার, লিট লকার বলেছি ব্যাকরণ কৌমুদিতে একটা লিস্ট পাবে। ব্যাকরণ কৌমুদিতে লিট লকারের প্রথম পুরুষের এক বচনের একটা লিস্ট রয়েছে, ব্যাকরণ কৌমুদি খুঁজলেই পেয়ে যাবে। সেখানে কিন্তু লিট লকার একটা লিস্ট দেওয়া রয়েছে। এই ব্যাকরণ কৌমুদি থেকে লিট ধাতুর অন্তত প্রথম পুরুষের এক বচনগুলো কিন্তু একটু পড়ে রাখো, কারণ অতীতে লিট লকার যদি 5 বার প্রশ্ন হতো, 5 বারে অন্তত 3 বার একটা করে লিট লকার চাইতো। সেখানে অবশ্য দেওয়ার অনেক জায়গা ছিল, কারণ একটা প্রশ্নে 2 নম্বরে হাফ করে দিত এক একটা শব্দরূপে, এক একটা ধাতুরূপে, দেওয়ার জায়গা ছিল। এখন অতটা দেওয়ার জায়গা নেই। অধি ই লট প্রথম পুরুষের বহুবচনের রূপটি কি হবে? অধিপূর্বক ই ধাতু, ই ধাতু মানে হচ্ছে গমন করা, অধিপূর্বক ই ধাতু হচ্ছে অধ্যয়ন করা। বলছে অধিপূর্বক ই ধাতুর রূপটা আমরা সাধারণত খুব একটা পড়ি না, কিন্তু এখানে দেখো দিয়েছে, আমাদেরকে একটু সেটা তাহলে পড়ে রাখতে হবে। অধিপূর্বক ই ধাতু, এটা হবে অধি, অতে, অন্তে হয় না কিন্তু, হ্যাঁ, অধি রস্যিকারও হবে না, কারণ অধিপূর্বক ইন ধাতুর ই রয়েছে, তাই রস্যি রস্যি দীর্ঘিকার হয়ে যাচ্ছে, অধি অতে হবে। প্রকৃত ব্যুৎপত্তিটি নির্বাচন করুন। দৈতে দিতে অপত্যাং পুমান, আমরা জানি দিতির পুত্র,
তাহলে দ্বিতীয় শব্দের উত্তর কি হয়েছে? ঢক প্রত্যয় হয়েছে। স্ত্রীলিঙ্গবাচক শব্দের উত্তর ঢক প্রত্যয় হয়। স্ত্রীলিঙ্গবাচক দ্বিতীয় স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তার উত্তর ঢক প্রত্যয়। এও থাকে, হ্যাঁ, এও যুক্ত হয়েছে, দেখো লাস্টে এও আছে, আর রসিকারটার বৃদ্ধি হয়ে ওই হয়ে গেছে, তাহলে দই তে অ। আচ্ছা, একটু চেঞ্জ হয়েছে, যখন পড়াবো এগুলো বলবো। আচ্ছা, লক্ষ্মীযুক্ত মতুপ, এই উদাহরণটা আমরা অনেকবার আলোচনা করেছি। লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মী মান হবে না লক্ষ্মী বান হবে না লক্ষ্মী বধ হবে না লক্ষ্মী মত হবে, চারটে অপশান রয়েছে। তাই লক্ষ্মীযুক্ত মতুপ প্রত্যয়ান্ত রূপ বলেছে, এখানে কোথাও কিন্তু পুংসু প্রত্যয়ান্ত পদ পদ কিন্তু বলেনি, প্রত্যয়ান্ত রূপ বলেছে। এবং আমি বলেছি যেইটুকু চাইবে সেইটুকু দেবে, তার বেশি দেবে না, যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর। তাহলে মতুপ বলেছে, মতুপে মত থাকে, লক্ষ্মীযুক্ত মত করলে হয় লক্ষ্মী মত। কিন্তু লক্ষ্মীতে কি রয়েছে? উপধাতে ম রয়েছে। এই যে মটা রয়েছে, এই মটা হচ্ছে উপধার ম। উপধা মানে শেষের যে দীর্ঘিকার রয়েছে, শেষ বর্ণের আগের বর্ণ হচ্ছে উপধা। তাই মত শেষে বর্ণের আগে বা শেষে যদি ম দেখতে পাও কোথাও, ময় হসন্ত বাট উপধাতে ম, ময় হসন্ত বা উপধাতে ম যদি থাকে, তাহলে আমরা কি করব? সেখানে মতটা হয়ে যাবে বত, লক্ষ্মী বত হয়ে যাবে। এইবার তোমাকে যদি বলতো পদ পরিণত করো, তাহলে তোমাকে অবশ্যই পুংসু দিয়ে দেবে। তখন পুংসু দিয়ে দিলে তখন তুমি লক্ষ্মী বান করতে পারো, কিন্তু এখানে লক্ষ্মী বধ করতে হবে। এখানে লক্ষ্মী বান অপশানটা কিন্তু হবে না। উত্তর লক্ষ্মী বান যে হয় না তা নয়, লক্ষ্মী বান হয়, লক্ষ্মী মান বা লক্ষ্মীমন কোনোভাবেই হয় না, কিন্তু লক্ষ্মী বান হয়। কখন হবে? যদি পুংসু বলে তখন হবে, পুংলিঙ্গ প্রথমার এক বচন বলে তখন হবে। এইটা যেন গুলিয়ে না যায় কোনো রকমভাবে। প্রত্যেকটা প্রত্যয়ের ক্ষেত্রে একই নিয়ম, যেটুকু চাইবে আমি সেইটুকু দেবো, তার বেশি দেবো না। নিচের শুদ্ধ বাক্যটি নির্বাচন করুন, নিচের শুদ্ধ বাক্যটি নির্ধারণ করুন। কোনটা শুদ্ধ বাক্য দেখতে হবে। দেখো মহারাজ্ঞ, এই সব মহারাজ্ঞগুলো ভুল। কেন মহারাজ্ঞ? মহারাজ হচ্ছে মূল শব্দ, সেটা অকারান্ত হয়ে যায়। যখন সমাসবদ্ধ হয় তখন মহারাজন, রাজন শব্দের অন্ত যে ন রয়েছে সেটা লোপ পেয়ে যায়। লোপ পেলে আর নয় হসন্তের কোনো কাজ নেই, ন নেই, তাহলে রাজও শব্দটা পড়ে থাকলো, মহারাজও শব্দটা পড়ে থাকলো। এই মহারাজ শব্দটা অকারান্ত শব্দ, নর শব্দের মতো। তাহলে অকারান্ত নর শব্দ যদি হয়, তাহলে মহারাজ শব্দের ষষ্ঠীর এক বচন নিশ্চয়ই রাজন শব্দের মতো হবে না। তাহলে রাজন দিয়ে যেগুলো দিয়েছে সেগুলো বাদ। তাহলে কি হয়েছে? মহারাজস্য, এরকম রূপটা হলো। আচ্ছা, ন মহারাজা, এটা একটা যুক্তি, ঠিক আছে, মানে এই সি নাম্বারে মহারাজস্ব এটা একটা যুক্তি। আরও একটা এখানে ভুল রয়েছে, সম্পদ শব্দটা খেয়াল করো। সম্পদ শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক, সম্পদ হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক, তাহলে তার বিশেষণ কি হবে? স্ত্রীলিঙ্গে করতে হবে। বাকিগুলো দেখো বিপুলং বিপুলং করেছে, কারণ সম্পদ তো দেখে অনেক সময় ক্লিবলিঙ্গ মনে হতে পারে যে সম্পদ তো একটা ম্যাটেরিয়াল, একটা জড় পদার্থ, তাহলে ক্লিবলিঙ্গে হবে। বলছে না, সম্পদ শব্দটা কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই বিপুলা সম্পদ, এইভাবে কিন্তু ভাবতে হবে। নেক্সট, লঙ্ঘন করা অর্থে আত্মনেপদী, একটা আত্মনেপদী দেবেই দেবে, মাস্ট বি একটা আত্মনেপদী দেবেই পরীক্ষাতে, আমি আত্মনেপদী করাবো। তাহলে লঙ্ঘন করা অর্থে উৎপূর্বক চর ধাতুর রূপটা আত্মনেপদী, চর ধাতুর রূপটা কি হয়? আত্মনেপদী হয়। হ্যাঁ, উদহ উৎপূর্বক চর ধাতুতে চরে হসন্ত হবে, একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। উদ অনূর্ধ্ব কর্মণি, এই প্রশ্নটা বই থেকে তোলা, দুটো চারটে বানান ভুল থাকতেই পারে, বানান ভুলটা ম্যাটার নয়। আমি মোটামুটি উত্তরগুলো প্রশ্নগুলো বুঝতে পারলেই হবে। আচ্ছা, লঙ্ঘন করা অর্থে চর ধাতু উৎপূর্বক চর ধাতু আত্মনেপদী। নর্মালি চর ধাতু হচ্ছে পরস্মৈপদী, চরতি চরত চরন্তি এরকম হয়, কিন্তু উৎপূর্বক চর ধাতু দুটোই হয়, পরস্মৈপদীও হয় আত্মনেপদী হয়। এবার যখন তুমি আত্মনেপদী করবে তখন মানে হয়ে যাবে যে মানে উদহ অনূর্ধ্ব কর্মণি, অনূর্ধ্ব ওপরের দিকে উঠছে না, এই রকম অর্থ যদি বোঝায় তাহলে সেটা আত্মনেপদী। উদ্ধাতু উদ অনূর্ধ্ব কর্মণি, ঊর্ধ্ব কর্ম হলে আবার পরস্মৈপদী হয়ে যাবে, উত্তিষ্ঠতি হয়ে যাবে। হ্যাঁ, আর উত্তিষ্ঠতে যদি হয় তাহলে হচ্ছে ঊর্ধ্বকর্ম ছাড়া, যেমন লঙ্ঘন করে না, হ্যাঁ, লঙ্ঘন করা না করা এরকম অর্থ ব্যবহৃত হবে। যে ছাত্র গুরুবাক্যম ন উচ্চরতি, উত্তিষ্ঠতি বলছি কেন, ন উচ্চরতে, শিষ্য গুরুবাক্যম ন উচ্চরতে, শিষ্য গুরুবাক্য উচ্চারণ করে না বা লঙ্ঘন করে না। তাহলে এখানে লঙ্ঘন করা অর্থে উৎপূর্বক চর ধাতু কি হয়ে গেল? উচ্চরতে হলো, আত্মনেপদী হলো। কেন আত্মনেপদী? উদ অনূর্ধ্ব কর্মণি, কিছু কিছু সূত্র কিন্তু সেখানে পড়তে হবে, আত্মনেপদী পরস্মৈপদীতে সূত্র ধরেই পড়তে হবে, বেসিক কিছু সূত্র রয়েছে সেগুলো কিন্তু দিতে পারে বা দিয়েছে। সঠিক বিকল্প রূপ গরিমা, গুরুযুক্ত ইমনিচ প্রত্যয় করলে ইমন হয়। হ্যাঁ, গুরুতে হয় গর আর ইমন, গরিমন শব্দ হচ্ছে মূল শব্দ, আর একের এক হচ্ছে গরিমা। গরিমা শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দ নয়,
আচ্ছা ইমনিচ তো না, বোধহয় স্ত্রীলিঙ্গ নয়। আচ্ছা তারপর বলছি এই গরিমা শব্দটার বিকল্পে কি হবে। ইমনিচ প্রত্যয়ের বিকল্পে ত প্রত্যয় হয়, ত মানে কয় ত নয় কিন্তু তয় ব, তয় ব প্রত্যয় সবসময় ক্লিবলিঙ্গে হয়। তো তা তল দুটো একই অর্থে ব্যবহৃত হয়, ভাব অর্থে ব্যবহৃত হয়। গুরুর ভাব গুরুত্ব, হ্যাঁ গুরুর ভাব গুরুত্ব, তাহলে এটা কি হচ্ছে ইমনিচ প্রত্যয়ের বিকল্পে ত প্রত্যয় হবে, তয় ব প্রত্যয় তোয়া প্রত্যয়। এখানে কিন্তু তাঁচ প্রত্যয় তোয়া নয় কিন্তু ত প্রত্যয়, কারণ শব্দের পরে যুক্ত হয়েছে, ওখানে ধাতুর পরে যুক্ত হয়। শিশুরা মিষ্টি ভালোবাসে, মানে মিষ্টিতে তাদের রুচি হয়, তার মানে তোমাকে অনুবাদ দিয়েছে কি দিয়ে, কারক দিয়ে অনুবাদ দিয়েছে। হ্যাঁ অনুবাদ কারক ছাড়া হয় না, আমি বারবার বলি কারক লাগবেই অনুবাদে। শিশুটির রুচি হয়, তাহলে যার রুচি হয় যে প্রিয়মান, তাতে কোন বিভক্তি হয় আমরা জানি, রুচ্চর থানাং প্রিয়মানও, যার প্রীতি জন্মায় যার ভালো লাগে সেটাতে কি হয়, চতুর্থী বিভক্তি করতে হয়, সম্প্রদান করতে হয়, রুচ্চর থানাম প্রিয়মানও। তাহলে শিশু হচ্ছে রুচ্চর থানাং প্রিয়মানও, হচ্ছে প্রিয়মান, এর ভালো লাগে, এইটাতে আমরা কি করব, চতুর্থী বিভক্তি করব। আর শিশুরা কি রয়েছে, প্রথম আর বহুবচন, এই বহুবচনে রয়েছে, তাই আমি কি চতুর্থীর বহুবচন করব, দেখবো এখানে চতুর্থীর বহুবচন কি হয়। এই একটা শিশুভ্য রয়েছে, এই একটা শিশুভ্য রয়েছে, দুটো রয়েছে শিশুভ্য। এইবার শিশুভ্য মোদকম রোচতে, হ্যাঁ নট রোচতে, শিশুভ্য মোদকম রোচতে, রুচ ধাতু আত্মনেপদী হচ্ছে রোচতে, রোচতে এটা কর্মবাচ্যে করেছে, কর্মবাচ্যে করার কোনো দরকার নেই, সুতরাং এইটা ঠিক, বি নাম্বারটা ঠিক। বাকিগুলো দেখো শিশব এক বচন রয়েছে, শিশব এক বচন রয়েছে, প্রথমে এইটুকু মানে দেখেই কিন্তু তুমি বাদ দিয়ে দিতে পারো, স্ত্রী হয়তো দেখেও এই অপশনটা বাদ দিতে পারো। বাদ দেওয়ার জন্য তোমার এরকম লজিক চাই, যেমন শিশব এক বচন রোচন্তে বহুবচন, এটাও বাদ। আর শিশুদের দ্বারা মিষ্টি ভালোবাসা হয়, বাক্যটা কী হয়েছে, ঘুরিয়ে দিয়েছে, কর্মবাচ্যে দিয়েছে, কর্মবাচ্য আমার ক্ষেত্রে চাইনি, আমাকে নর্মাল শিশুরা মিষ্টি ভালোবাসে কর্তৃবাচ্যে চেয়ে, তাই অনুবাদটাও কর্তৃবাচ্যেই হবে। সুখম ইচ্ছসি চেত পাঠ, যদি সুখ চাও তাহলে পড়ো, ভেরি ভেরি একটা মানে ইম্পর্টেন্ট লাইন এখন তোমাদের জন্য, যে যদি আগামী 30 বছর ভালোভাবে বাঁচতে চাও এবং নেক্সট জেনারেশনকে ভালোভাবে রাখতে চাও, তাহলে এখন পড়ো। একটাই প্রশ্ন, একটাই মানে একটাই টার্গেট, পড়ো। মাস্টারমশাই বেটে খাওয়ালেও কিছু হবে না, কথা আমি বারবার বলি, নিজে না পড়লে। সবাইকে নিজেই পড়তে হবে, নিজেই পরিশ্রম করতে হবে, নিজেরই কষ্ট হবে, মাইনে যখন পাবে নিজেই পাবে, অন্য কেউ নেবে না। হ্যাঁ সুতরাং সুখম ইচ্ছসি চেত, যদি সুখ চাও হ্যাঁ তাহলে পড়ো। এখানে বলছে অব্যয় কোনটি, অব্যয় হচ্ছে চেত, এটাই হচ্ছে অব্যয়, কারণ পট হচ্ছে পট ধাতু, লোট হি হয়েছে ইচ্ছসি ইস ধাতু, হ্যাঁ সি হয়েছে সুখ শব্দ, ক্লিবলিঙ্গ প্রথমে সুখম, এইভাবে হয়েছে। তাহলে এই হলো 55টা প্রশ্নের উত্তর। এবার আমি জিজ্ঞাসা করব কে কটা অ্যান্সার ঠিক করতে পেরেছো, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা এখানে কিছু বলার আছে কারোর, কিছু প্রশ্নে কিছু বলার আছে, দাদা বলো। কি বলবে আগে? বলো যে বলছো, কে আমি বলছো, বলবো? বলো বলো। হ্যাঁ দাদা, বলছি যে প্রথম যে প্রশ্নটা ছিল বেদের এই জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড, সেটা কি জানি, কিন্তু এই সন্দর্ভে একটা কোশ্চেন রয়েছে, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড বলতে মন্ত্রের ভাগকে জ্ঞানকাণ্ড বলা হয়েছে আর ব্রাহ্মণ ভাগকে কর্মকাণ্ড বলা হয়েছে। ওখান থেকে যেহেতু পড়েছিলাম তাই আমি জ্ঞানকাণ্ড করেছিলাম দাদা। উনি জ্ঞানকাণ্ড তো উপনিষদ, সেটা জানি। হ্যাঁ এটাই ঠিক, জ্ঞানকাণ্ডই হচ্ছে উপনিষদ, এটাই ঠিক। আর ওখানে কি কিন্তু এই লেখা আছে বললে, মন্ত্রের লেখা আছে যে বেদের মন্ত্র ভাগকে জ্ঞানকাণ্ড বলে আর ব্রাহ্মণ ভাগকে কর্মকাণ্ড বলে। এটাই আছে। সে কি, এই জন্য আমি জ্ঞানকাণ্ড করেছিলাম দাদা। না জ্ঞানকাণ্ডকে তো ওইভাবে বলে না, কোনোভাবেই বলে না। জ্ঞানকাণ্ড মানে জ্ঞান কোথায় আছে, মন্ত্রের জ্ঞানকে কিন্তু জ্ঞানকাণ্ড বলা হয় না, কিন্তু উপনিষদকে বলা হয়। উপনিষদকে বলে দাদা, সেটাই জানতাম, কিন্তু এই বই থেকে পড়েছিলাম, সেই জন্য আমি জ্ঞানকাণ্ড করেছি। না সন্দর্ভতে একটা দুটো ভুল আছে। সন্দর্ভে তো দাদা, সন্দর্ভে তো রয়েছে বেদের অন্তিম ভাগ জ্ঞানকাণ্ড রূপে প্রচলিত, ওরে বাবা, ওটা আরো সন্দর্ভতেই বড় আছে ভুল, এটা। ওটা আরো বড় ভুল। না না সরি সরি, শেষের ভাগ বলেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ অন্তিম ভাগ। তাহলে তো ঠিকই আছে, শেষ ভাগ মানে উপনিষদ। হ্যাঁ হ্যাঁ, উপনিষদ বা বেদান্ত। হ্যাঁ হ্যাঁ ওইটা, এইটাই ঠিক, ঠিক আছে। জ্ঞান তো উপনিষদেরই হচ্ছে মেইনলি জ্ঞান, এটা নিয়ে আর কোনো কনফিউশন রেখো না, এটাই উত্তর, এটাই ঠিক উত্তর। আচ্ছা ঝর্ণা বলছিলে, বলো।
বলছি দাদা, শিশু পদটা শিশবটা হচ্ছে আপনার বহু বচনে হয় না শিশু? সাধু শব্দের প্রথমে চতুর্থীরে ও এটা তো শিশব শিশুরা, আচ্ছা 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 আচ্ছা, আমি ভুল বললাম। তারপরে ওখানে রোচনতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা বহু বচনেই আছে, এক বচনে না, বহু বচনে আছে। শিশব হ্যাঁ। রোচন্তে, কিন্তু রুচ ধাতুর যুগে তো কারকের প্রয়োগ হয়নি, সেইটা দেখে কাটতে হবে। এটা বহু বচনেই আছে, শিশু শব্দের প্রথম আর বহু বচন শিশবই হয়, আমি ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে, কিন্তু এটা ব্যাপার কি, এটা কারকের প্রয়োগ করেনি তো। রুচ্চর্থানাং প্রিয়মানও প্রথমে যেমন উচ্চারণ করলাম শ্লোক সূত্রটা, প্রিয়মান হলে তো চতুর্থী করতে হবে, সম্প্রদান আচ্ছা করতে আচ্ছা হবে, আচ্ছা। সেইটা তো করেনি, হুম হুম। সেই হিসাবে ভুল। হ্যাঁ হ্যাঁ, আমার বোঝার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর স্পৃহয়তি মানে হচ্ছে চাইছে, স্পৃহা করছে, ভালোবাসে না, চাইছে, স্পৃহয়তি, ইচ্ছা হচ্ছে, ভালো লাগছে, ভালো লাগার থেকে চাইছে ওই কথাটা বেশি রয়েছে। আচ্ছা তাহলে